Bhabhi is smarter than him. I don't know, but I have heard it. So I think that's something. এটা তো আমি পাবলিকলি এটাকে আর রিফিউট করার কোনো উপায় নাই। This will be সেকেন্ড ইয়ার শেষ থেকে আমি ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে জড়িয়ে যাই এবং তখন মনে হলো আস্তে আস্তে আমাকে সিনেমা বানাতে হবে। তো ফোর্থ ইয়ার আই ডিসাইডেড যে আমি সিনেমা বানাবোই কখন। আমি এটা আমার অক্ষমতা, আমি মানুষের সাথে এই যে এখানে অনেক বকবক করলাম, কিন্তু আমি আসলে অনেকের সাথেই যে অনেক বকবক করতে পারি নট নেসেসারিলি। ফলে এই যে রেগুলারলি এলাকায় যাওয়া আমার কাছে কিন্তু খুবই মানে সুপার হিউম্যান মনে হয়। ওনারা যারা এটা করেন যাচ্ছেন এবং ওনাদেরকে সারাদিন ফোন করছে। আমি অনেক পলিটিশিয়ানের সাথে টক শো করেছি, তো মানে আমি ইভেন আওয়ামী লীগের, আমার মনে আছে একজন আওয়ামী লীগের পলিটিশিয়ান আছেন, এমপি ছিলেন, উনি শো শেষ করার সাথে সাথে উনি লিফটের দিকে যেতে যেতে ফোন দেখতে থাকেন। এর মধ্যে এমার্জেন্সি যেটা আছে সেটা উনি ওখান থেকে কল করতে করতেই শুরু করেন। গত 15 বছর দুটো শব্দকে একদম পচিয়ে ফেলা হয়েছে, চেতনা আর হলো সুশীল। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য বাংলাদেশ ডায়ালগের পডকাস্ট সিরিজ কাউন্টার ন্যারেটিভের আজকের পর্বে। আমাদের সঙ্গে আছেন আপনাদের সকলের প্রিয় ডক্টর জাহেদ ভাই এবং ইসরাফিল খসরু ভাই। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পডকাস্টে। এই ফরম্যাটটা নতুন, হয়তো আপনাদের দুজনের জন্য নতুন। জাস্ট ছোট করে শুরু করবেন যে কেমন লাগছে এই একটা ডিফারেন্ট ফরম্যাটে আজকে আলোচনা। আপনারা জাহেদ ভাই তো রেগুলারলি আসলে টিভি টক শোতে কথা বলেন বা বিভিন্ন জায়গায় কথা বলেন, শত শত টক শোতে কথা বলেছি, কিন্তু যে নতুন শুনে ঠিক কেমন নতুন জানি না, নতুন শুনেই ভয় পাচ্ছি। মানে নতুন শব্দটার মধ্যে এক ধরনের আনসার্টেনিটি আছে, এক ধরনের নার্ভাসনেস আছে, কিছুটা নার্ভাস। জাহেদ ভাই দেখেন, আমরা যখন আমাদের প্ল্যাটফর্ম শুরু করি দ্য বাংলাদেশ ডায়ালগ, আপনি আমাদের প্রথম শোতে, আমাদের পার্সপেক্টিভ নামে যে শোটা আছে, আপনি সেখানেও কিন্তু অ্যাজ এ গেস্ট ছিলেন, আপনি সাইয়দ আব্দুল এবং সামান্থা শারমিন। সো মানে আপনার আমাদের শুরুর সাথে এবং নতুন ফরম্যাটের সাথে আপনার একটা সংযোগ আছে আসলে শুরু। হ্যাঁ, এটা জেনে ভালো লাগছে। নিশ্চয়ই, হ্যাঁ, আমার মনে আছে ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং সেশন এবং মানে ইন্টারঅ্যাক্টিভ ছিল, কথা শুধু না, প্রশ্ন ছিল, উত্তর ছিল, আমার খুব ভালোভাবে মনে পড়ছে। চমৎকার ইনিশিয়েটিভ ছিল। থ্যাংক ইউ ভাই। যদিও এটাতে শুরুতেই আসিনি, একটু পরে এসছি। আসলে আমাদের দেরি হয়ে গেছে আপনাকে আমন্ত্রণ জানাতে। শামিল ভাই, আপনি অনেকদিন ধরেই রাজনীতিতে আছেন, কিন্তু আসলে আপনি যে দলের সঙ্গে যুক্ত আছেন সে দলের অনেকের থেকে আপনি একটু কম সামনে আসতে পছন্দ করেন হয়তো, বা আমরা এরকমটাই জেনেছি আপনার সম্পর্কে। আসলে এরকমটা কেন? কারণ রাজনীতি তো আমি যতটুকু বুঝি, সরি টু ইন্টারাপ্ট, আমি যতটুকু বুঝি এটা আপনাকে আরও বেশি মানুষের সঙ্গে কানেক্টেড থাকা, বা যেটা বলি আমরা জনমানুষের সঙ্গে কাজ করা, ইত্যাদি ইত্যাদি। এখানে বিশেষ কোনো কারণ নেই, আবার আমি বেশ কয়েকটা কারণ আছে এটা বলতে পারি। প্রথমত হচ্ছে গিয়ে মানে একটা কারণ আপনি বলবেন না, ওটা আমি বলবো, আপনি বলেন। না, শিওর, সমস্যা নাই, আমার একটা ধারণা আছে। না, জনসম্পৃক্তি পার্টটা মোস্ট কারেক্ট। আমি যেমন এলাকার যে রাজনীতি আছে, বিশেষ করে চট্টগ্রামে, সেখানে অনেক সময় দেই। সো ওখানে আমার সাথে একটা পাবলিকের সাথে ডেইলি একটা সম্পৃক্ত থাকে, কানেক্টিভিটি আছে, রেগুলার যাই, এলাকায় সময় দিই। হ্যাঁ, সো একটা জিনিস যেটা আপনি বলতে পারেন যে হ্যাঁ মানে ন্যাশনাল লেভেলে ধরেন টক শো অথবা এই ধরনের কোনো ফরম্যাট আমি খুব কম যাই। বিশেষ কোনো কারণ নেই। আই থিঙ্ক আমার ইন জেনারেল অ্যাজ আ পার্সোনালিটি আমি একটু মিডিয়া শাই। আমার মূল ফোকাস থেকে অবভিয়াসলি, যেহেতু আমি পলিসি নিয়ে কাজ করি এবং দলের রিসার্চ অ্যানালিসিস এগুলো নিয়ে বেশিরভাগ, এগুলোর মধ্যে আমার ফোকাসটা বেশি থাকে। তবে হ্যাঁ, আমি এটা এগ্রি করি যে আমার একটু পাবলিক ফেসটা হয়তো বা একটু বেশি আসা উচিত, পাবলিকলি এরকম প্রোগ্রামে আরও বেশি আসা উচিত, স্পেশাল টিভি চ্যানেলসগুলোতে হয়তো বা ভবিষ্যতে আসবো। বাট ইন জেনারেল আমার মূল মাইন্ডসেটটা হলো যে আমি কাজটাতে ফোকাস বেশি করি, এবং একটা মাইন্ডসেট হলো যে আমি যে কাজ করতে থাকি একটা লেভেলে, দেন আমার যেখানে যাওয়ার কথা আমি হয়তো সেখানে পৌঁছে যাবো। সো আমি এটা বলছি না আমি পাবলিসিটি চাই না, অথবা পাবলিসিটির দিকে আমার কোনো ইয়ে নেই, বাট মাইন্ডসেটটা হচ্ছে আই থিঙ্ক আমার মূল ফোকাস হলো যে ওয়ার্ক শুড টেক মি ওয়ার আই শুড গো। সো এইভাবেই চিন্তা করি। হ্যাঁ, বাট পার্সোনালি আই ফিল হ্যাঁ আই শুড বি মোর ইন দিস পাবলিক স্পেসেস আ বিট মোর, এবং সময় হয়তো একটু বেশি দেওয়া উচিত। অ্যান্ড ইয়া, আই এগ্রি উইথ ইউ ইন দ্যাট রিগার্ড। যেটা উনি বলেন না, আমি বলতে চাচ্ছি প্লিজ। একটা হ্যান্ডসাম মানুষ যত বেশি সামনে আসবে, মানে ভক্তদের চাপ, এবং আমরা জানি না ভাবি সেটাকে কিভাবে নেয়, পারহ্যাপস ফিলস সাম রিস্ক মেবি। But I have heard something about Bhabhi. I didn't know. I have never met her, but I have heard from one of his close accomplices that Bhabhi is smarter than him.
I don't know, but I have heard it. So I think that's something. এটা তো আমি পাবলিকলি এটাকে আর রিফিউট করার কোনো উপায় নাই। This would be- এটার একটা ফান আছে। একদিন এই প্রসঙ্গে একজন বলছে আমার ঘাড়ে কয়টা মাথা, মানে তার ওয়াইফকে নিয়ে বলবেন, তো পাশে আরেকজন বলছেন ঘাড়ে 2টা মাথা থাকলেও লাভ হইতো না, 2টাই যেত। তো ঘাড়ে একটা না, যতটাই থাকুক একদম। না, এটা মোস্ট ডেফিনেটলি, বাট যেটা গোয়িং ব্যাক টু হোয়াট বব ওয়াজ সেইং, মানে রাজনীতিতে অবভিয়াসলি একটা পাবলিক ফেস ইজ ভেরি নেসেসারি। আপনার রাজনীতিতে অবশ্যই মানুষ আপনাকে চিনতে হবে, এবং আপনার কথার যদি গুরুত্ব মানুষ দিতে হয় অবশ্যই আপনার পরিচিতি থাকতে হবে। হ্যাঁ, বাট অ্যাট দ্য সেম টাইম যেটা আমি ওয়াইল আই এগ্রি উইথ দ্যাট, আনাদার থিং ইজ অলসো গ্রাসরুটস লেভেলের প্রেজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি আমার একটা বিশাল ফোকাস কিন্তু সেখানে, স্পেশালি আমার কনস্টিটিউয়েন্সিতে, আমি এলাকাতে চট্টগ্রামে যেখানে যাই, আমাদের যে কনস্টিটিউয়েন্সি আছে এখানে সময়টা আমি একটু বেশি দিই, বিকজ আই থিঙ্ক দ্যাটস মাই প্রায়োরিটি। বিকজ ওখানে এলাকার মানুষের সম্পৃক্ত হওয়া, তাদের সমস্যাগুলো বুঝা কিন্তু আমার জন্য প্রায়োরিটি। ইসরাফিল ভাই, আমার নিজের একটা প্রশ্ন আসলো এটা নিয়ে মাথায়। আমরা দীর্ঘদিন একটা ডিবেট করছি, মানে দ্য ওয়ে আমরা একজন পলিটিশিয়ান তার কনস্টিটিউয়েন্সিকে দেখে, যে ওয়েতে মানুষ একজন পার্লামেন্ট মেম্বারকে দেখে, আমরা তো চাই না এটা থাকুক। মানে পার্লামেন্টারিয়ানের কাজ কোনোভাবেই তো স্থানীয় লোকজনের সমস্যা শোনা না। আমরা দীর্ঘদিন থেকে এই আলাপটা করছি। পলিসি লেভেলে পলিসি লেভেলে কাজ করা, উনি স্টেটের ল মেকার্স এবং স্টেটের পলিসি নিয়ে কাজ করবেন। এই সার্ভিসগুলো আসলে প্রোভাইড করবেন লোকাল গভর্নমেন্ট। আমি এটা নিয়ে অনেক লিখেছি। এখানে ভাই আমি একটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, যদিও গত 15 বছরের ইলেকশন বলতে তো কিছু ছিল না, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যখন পৌরসভা নির্বাচনগুলো হলো শেষবার, তখন আমি আমার নেত্রকোনাতে বাড়ি, আমি নেত্রকোনাতে ছিলাম। তো মাইকিং হয় শহরে, কাউন্সিলর, স্পেশালি কাউন্সিলরদের তো এক একটা অনেক ওয়ার্ডে অনেকজন করে কম্পিট করছেন, তো তাদের যে মাইকিংগুলো ছিল। এখন মিউনিসিপ্যালিটির কাজ কি এইটা নিয়ে, আপনি যখন মিউনিসিপ্যাল ইলেকশনে পার্টিসিপেট করছেন আপনি নিজেই ক্লিয়ার না যে আমার কাজে ম্যান্ডেট কতটুকু। মানে ওইখানে বলছে যে জাতির, মানে দেশের উন্নয়ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে মাইকিং হচ্ছে, কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্টের এন্ডটাও তো তার করার এখতিয়ার নেই, সে যতটুকু ক্ষমতা নিয়ে যত ম্যান্ডেট নিয়ে আসুক না কেন। তো এটা তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর অভাব আমার কাছে মনে হয়। আপনি যে বিষয়টা, আমি জানি যে মানুষের বেসিক আন্ডারস্ট্যান্ডিং অভাব আছে এবং এটার সাথে কমপ্লাইও করতে হবে একজন পলিটিশিয়ানকে, এগ্রি, কিন্তু আমাদের তো কোনো একটা পর্যায়ে আস্তে আস্তে এটা থেকে উঠে আসাও দরকার। আই থিঙ্ক এখানে যেটা হয় কি, আপনার জুরিসডিকশনটা কত, আপনার লাইনটা কি, এটা বোঝা একটা বিষয় আছে। হ্যাঁ, আপনার কাছে এক্সপেক্ট করতে থাকি যদি আমি, যে আপনি আমার রাস্তাটাও ঠিক করে দিবেন, আবার আমার জন্য একটা আইনও পাস করে দিবেন, আবার আমার ছেলের লেখাপড়াটা ঠিক মতো হচ্ছে কিনা এটাও দেখবেন, তখন তো আমার এক্সপেকটেশনটা আপনি মিট করতে হবে, কারণ পরের বার তো আপনার ভোটটা লাগবে। তো ওইটাই পাবলিক প্রেশার, হ্যাঁ, পাবলিক একটা প্রেশার থাকবেই। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের ওই পাবলিককে এডুকেট করার একটা পার্ট আছে, যেটা আমরা মনে হয় আমরা এখনো ওই জায়গাটা যেতে পারি। হ্যাঁ, বিকজ এন্ড অফ দ্য ডে, জাহিদ ভাই বললেন, একটা এমপি অথবা মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু ল মেকিং, হ্যাঁ, মানে যেটা হচ্ছে রেগুলার ইমিউনিটিস যেগুলো প্রোভাইড করে, এটা কিন্তু লোকাল গভর্নমেন্টের কাজ। হ্যাঁ, কিন্তু যেটা আছে হিস্টোরিক্যালি মাইন্ডসেট হচ্ছে যে কিছু হলেই এমপি সাহেবের কাছে গেলে সমস্যার সমাধান হবে। এই মাইন্ডসেটটা কিন্তু আমাদের পার্ট থেকে একটা রোল প্লে করতে হবে, একটু আস্তে গ্র্যাজুয়ালি এই জিনিসগুলোকে বোঝা যে এখানে কার রোলসগুলো কী হবে, এটা কিন্তু এখনো ক্লিয়ার। এবং এটা বন্ধ করা একটা কারণে জরুরি বলে আমি মনে করি। খেয়াল করবো আমরা যে বাংলাদেশে এমপি হওয়া হ্যাজ বিকাম এ বিজনেস। কেন বিজনেস? কারণ এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোর সাথে তিনি জড়িত, এবং বাংলাদেশের আইন, উপজেলা আইনের আর্টিকেল 25 ক্লিয়ারলি এমপিদেরকে উপদেষ্টা বানিয়েছে ওখানে। সো তার কিন্তু আইনি ক্ষমতাই আছে ওখানে প্রভাব রাখার। এখন যদি এরকম হতো লোকাল গভর্নমেন্টের সব ডেভেলপমেন্টের সাথে এমপিদের কোনো রকম কোনো যোগ সাজস নেই, তখন কিন্তু এমপি হওয়াটা এত লুক্রেটিভ হয়ে উঠতো না। তখন জেনুইনলি আমরা এমন মানুষকে এমপি হিসাবে পেতাম যারা আসলে এই কাজগুলোই করবেন, তারা ল মেক করার মতো। এটা তো একটা ক্যালিবার ডিমান্ড করে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এখন আমরা এই গত পার্লামেন্টে দেখেছি এমন একজন মানুষ, আমি মানে একটা মানুষের অসুস্থতাকে ইন্ডিকেট করছি কিন্তু কিছু করার নেই, ধরুন মিস্টার হাজি সেলিম, উনি অসুস্থতার কারণে বাকরুদ্ধ হয়েছেন। এখন একজন মানুষ যিনি কথা বলতে পারেন না, তিনি কি আসলে এমপি হতে পারেন কিনা, বেসিক কথাটুকু বলছি আমরা, কিন্তু হয়ে গেছেন। নৌকার বাইরে কিছু বলতে পারতেন না, ওনার কিছু দেখা যায়, এই দুটো শব্দ সামহাও নৌকা মনে রেখেছেন, কিন্তু আর কিছু তিনি মনে রাখতে পারেননি বা বলতে পারেননি, কিন্তু উনি এমপি হয়েছেন। এবং আমরা যাকে তাকে ধরে এমপি বানাচ্ছি। আমি বলে ফেলা ভালো খোলাখুলি, মানে আমাদের ইতিহাসে যতজন এমপি হয়েছে তাদের মধ্যে কজন, আমাদের যে ল মেকারদের তো আমাদের বেসিক আর ফান্ডামেন্টাল ল হচ্ছে কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনটা ঠিকঠাক মতো পড়েছেন, বুঝেছেন,
আমাদের কি অনেক এমপি ছিল? আমার সন্দেহ আছে। সো ওই জায়গাটা যদি বন্ধ করে দেয় তখন এমপি হওয়াটা সম্ভবত আর এত লুক্রেটিভ থাকবে না। কারো যদি মনে করে আমি টাকার ধান্দা করবো কোটান করতো, ভাই আপনি উপজেলা চেয়ারম্যানই হন। না, আপনার কথাটা কিন্তু আবার দেবে, আমি গত 15 বছর পার্লামেন্টারি ডিবেটগুলো যে দেখেন, জি, দেখলেই ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে। এখানে বেসিক্যালি কোনো রকম একাডেমিক ডিসকাশন অথবা অমুক আর্টিকেলে কি আছে না এগুলো কোনো আলাপ আলোচনা হয় নাই। এইটা তো সুযোগও ছিল না, কারণ আপনি মনে করেন যে পার্লামেন্টে কোন আর্টিকেলে কি আছে এটা সুপ্রিম লিডারের বাইরে অন্য কেউ যদি এটার ডেফিনেশন দিতে যায় সেখানে তো আসলে একটা সমস্যা তো সৃষ্টি তার অপোজিটে আমরা গান শুনেছি, গালিগালা শুনেছি, ঠিক আছে, নাচটা মিস নাচটা মিস হয়ে কবিতা গেছে। হয়েছে, সবই হয়েছে। মোটামুটি আরেকটা কন্টিনিউ করলে নাচ হতো। নাচ হতো নিশ্চয়ই, এটা একটা পার্লামেন্টারি ডিসকাশন ছাড়া আমি সবই দেখেছি মোটামুটি যা দেখলাম আর কি, ঠিক আছে। এবং যেটা হলো গত 15 বছর যেটা আমি বললাম যে কালকির রোল, যেহেতু কোনো ইলেকশন হয় নাই অথবা মানে ইলেকশন ম্যানিপুলেশন হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায়, সো আপনি হয়েছে কি সবার রোলগুলো মিলে মিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, সো এটা ডেফিনিশন আমরা গত 15 বছর নাই। সো পাবলিক স্ফিয়ারে আপনার যে ক্ল্যারিটিটা আসার কথা ছিল তার ধারে কাছে কিছু ওটা বরঞ্চ উল্টো হয়ে গেছে। মানুষ ধারণাই করা শুরু করছে না এমপি সাহেবের কাছে সব ক্ষমতা আছে, প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা আছে, তাদের কাছে যেতে হবে। প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, মানে প্রধানমন্ত্রী বিচার করে, মানে দুনিয়ার যত সালিশ বিচার আছে সবাই প্রধানমন্ত্রীই করছেন। কিছু হইলেই ধরুন ক্রিকেটাররাও যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে, তারপর নায়িকারাও যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে। সমস্যা তার কনস্টিটিউয়েন্সির প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন আর কি। সো আমরা এইটা বেসিক্যালি যেটা হয় যে আপনার যখন পাবলিক ম্যানার থাকে না এবং বেসিক্যালি জনগণ যখন ডিসএনফ্র্যাঞ্চাইজড হয়ে যায়, তো তখন আপনার বেসিক্যালি হয় কি মাইন্ডসেটটা হয়ে যায় এখানে আর কার কি জুরিডিকশন লাইন ডাজন্ট রিয়েলি ম্যাটার। মানুষের ধারণা হলো যে আমি এমনি বিচার পাবো না, আমাকে দেখার কেউ নাই, আর একটা সেকশন মনে করে যাই পাবো ওই প্রধানমন্ত্রীর কাছে গেলেই পাবো। কাজে আপনার নো লাইন্স ওয়ার ড্রন, এইটা হলো কি অল দ্য লাইন্স ওয়ার ব্লাড, যেটা আমরা বলি। আমরা একটু অল্টারনেটিভ একটা পাল্টা কথাও বলি। রিসেন্টলি কেন একটা পলিটিক্যাল সরকার ছাড়া বাংলাদেশে পারফর্ম করতে পারে না, তার পক্ষে আমি আবার একটা পাল্টা যুক্তি এভাবে দিচ্ছি ইদানিং। আমরা পছন্দ করি বা না করি, আমাদের তো সিস্টেম কাজ করে না। একজন মানুষ, তার একটা মেয়ে তার হাজব্যান্ডকে টর্চার্ড হয়েছে, তার তো একটা কেস করার রাইট আছে, তাই ওরা থানায় মামলা নিচ্ছে না, তখন তাদের আর কিছু করার নেই। আমার ওই যে পলিটিশিয়ান যে আছে লোকাল, তার কাছেই যাই, ভাই এটা হয়েছে, সে কিন্তু তখন নিয়ে যাচ্ছে, একটা হসপিটালে ভর্তি হতে চাইছে, সিস্টেম্যাটিকলি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। সো ওখানে দেখা গেল এমপি সাহেবের রিপ্রেজেন্টেটিভরা আছে, তো তারা নিজেও না নিজের এমপি সাহেব রিপ্রেজেন্টেটিভ আছে, ওরা দেয়ার জাজ এন্ড দ্য জুরি, তারাই এবার আপনি এমপি সাহেবের কাছে যাওয়া লাগছে। তো আবার আমাদের এটাও লাগবে আসলে, মানে সময় লাগবে, কিন্তু এটারও আসলে একেবারে বাতিল করার মতো বিষয় তা না। জাহিদ ভাই, আপনাকে নিয়ে অনেক মহলে কিছু কিছু আলাপ হয়, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি ঢাকা মেডিকেল কলেজ থেকে, যেটা বাংলাদেশের সব থেকে টপ মেডিকেল একাডেমিক ইনস্টিটিউশন বলা যায়, সেখান থেকে আপনি ডাক্তারি পড়েছেন। তারপরে আসলে আপনি এখন পুরোদস্তুর একজন রাজনৈতিক বিশ্লেষক বা অ্যাক্টিভিস্ট। এই ট্রানজিশনটা কিভাবে হলো আসলে? না, আমরা হয়তো বা আপনার প্রফেশন থেকে খুব বেশি মানুষকে পুরোদস্তুর বিশ্লেষক হতে দেখিনি, হয়তো রাজনীতিবিদ হয়েছেন অনেকেই, বিভিন্ন পার্টিতেই আছেন, বাট আপনি এইটা। আমি একটা কথা আমার সম্পর্কে বলি, আমি আসলে খুব হুজুগের জীবনযাপন করেছি, আমার যা ইচ্ছা করেছি আমি তাই করেছি। যেমন ধরুন, অনেকের অবাক লাগবে যে আমি কিন্তু মেডিকেলে খুব আগ্রহ নিয়ে পড়তে এসেছি। মানে আমাদের অনেক বন্ধু ছিল যারা, এখানে জাস্ট আপনার সঙ্গে একটু যোগ করে দিই, আমার একজন বন্ধু যে ইউনিভার্সিটি লিবারেল আর্টসে পড়ে, আপনি সেখানে অল্প কিছুদিন পড়িয়েছিলেন, তো সে আপনার খুব বড় ফ্যান, সে ফিল্ম মেকিং এ পড়ে হচ্ছে, আপনার সেই ক্ষেত্রে আগ্রহ আছে। আমি আসছি মানে ভাস্ট এরিয়া। আমাদের যেটা হয়েছে ডিএমসিতে, আমরা কিছু পেয়েছিলাম বন্ধু যারা আসলে মেডিকেল পড়তে চায়নি, বুয়েটে পড়তে চেয়েছে, 2 জায়গায় পরীক্ষা দিয়েছে, বুয়েটেও চান্স পেয়েছে, কিন্তু ডিএমসিতে হয়ে যাওয়াতে বাবা মা চেপে ধরে ভর্তি করে দিয়েছে। আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে, মানে ছোটোবেলায়, মানে যখন একটা স্টেজ থাকে আমরা উদ্ভট জিনিস হতে পারতাম, পুলিশ হতে চাই, দাবটি ধার করে, আমার খুব শখ ছিল ওটা হব। তারপরে যখন আস্তে আস্তে একটু সেন্স ঠিক হয়ে এসেছে, ডাক্তারই হতে চেয়েছি। এবং আমি মেডিকেল লাইফ, আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাহলে বোঝা যাবে যে এটা আমি কত প্যাশনেট ছিলাম। আমার দাদি তখন খুবই অসুস্থ, আমার চাচার বাসায় ছিলেন। আমি জন্মেছি বড় হয়েছি রাঙামাটি জেলায়, চন্দ্রকোনা। আমার বাবা পেপার মিলে চাকরি করতেন। তো ক্লাস 8-এ থাকতে দাদিকে দেখতে এসেছি, উনি খুব অসুস্থ ছিলেন। তো বাবা আমাকে বলছে, আচ্ছা ঢাকায় কোথায় যাওয়া যায়? আমি ঢাকা মেডিকেল দেখতে যাব। উনি আমাকে নিয়ে গেলেন, এবং একজন ধার্মিকের কাছে মক্কা দেখার যে ধরনের একটা অনুভূতি, আমার কিন্তু ঠিক সেই অনুভূতিটা হয়েছিল। সো ইট ওয়াজ মাই ড্রিম, অ্যান্ড
এটা সামহাও ফুলফিলড হয়েছে এবং আমি খুব আগ্রহ নিয়ে পড়াশোনা করেছি। আই এনজয়েড মাই স্টাডি। কিন্তু যে বললাম হুজুগ, আমি 4th ইয়ারের দিকে এসে ডিসাইড করলাম, কারণ 2nd ইয়ার শেষ থেকে আমি ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে জড়িয়ে যাই এবং তখন মনে হলো আস্তে আস্তে আমাকে সিনেমা বানাতে হবে। তো 4th ইয়ার আই ডিসাইডেড যে আমি সিনেমা বানাবোই কখনো। তখন তার মেডিকেল ছেড়ে দেওয়া যায় না এবং অনেকে একটা কথা বললো, সিনেমা মানে তো ডাব্বা মারতে পারো, তো মেডিকেল পড়লে তোমার অন্তত ভাতের অভাব হবে না। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস যেদিন হলো ডিএমসিতে, একটা স্যার একটা কথা বলেছিলেন যে দুটো মাত্র প্রফেশন আছে যে কোনো অবস্থায় ভাতের নিশ্চয়তা আছে, তো তোমরা একটাতে চলে এসছো, তোমাদের ভাত গ্যারান্টেড। ট্রু। ধরুন সিরিয়া গাজায় এই যে বড় ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার্স, এটা সেটা লয়ার, কারো দরকার নেই, ডাক্তারের দরকার আছে। তো স্যার বলছেন তারপর আরেকটা প্রফেশন কি জিজ্ঞেস করলে না? তো সবাই জিজ্ঞেস করলো, তো উনি বললেন ইটস প্রস্টিটিউশন। সো এই দুইটা প্রফেশন ফর এভার থাকবে, এটা বলা হলো। তো যাই হোক, তখন মনে হলো আচ্ছা তাহলে শেষ করি। শেষ করে আই কমপ্লিটেড এবং ইন্টার্নশিপ শেষ করেছি। আমি রেজিস্টার্ড ডক্টর এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন যেহেতু রিনিউয়াল করতে হয় না, আমিও টেকনিক্যালি এখনও রেজিস্টার্ড ডাক্তার আছি। কিন্তু যে ফিল্ম বানাবো এই চিন্তা আসলে ছিল এবং আমি ফিল্মও খুব বেশি বানাইনি, পড়েছি। আর এটা মাস্টার্স ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, যে কারণে ইউল্যাবে বা আমি দীর্ঘ সময় আইইউবিতেও পড়াচ্ছি। এখন কিছুদিন গ্যাপ নিয়েছি। ওই যে হুজুগ পলিটিক্স নিয়ে যেটা হলো, একটু পলিটিক্সও করেছি, আমি অ্যাক্টিভ পলিটিক্সও করেছি বেশ কিছুদিন। বাম রাজনীতির সঙ্গে না, বাম না, এটা একটা ভুল ধারণা। মানে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মানে আমাকে আমাকে স্টিগমাটাইজ করার জন্য রিসেন্টলি বলা হয় আমি নাকি ডিএমসিতে থাকার সময় ছাত্র ইউনিয়ন করেছি। আমি ছাত্র অবস্থায় কখনো কোনো রাজনীতি করি নাই। এবং ইদানিং যে একটা কথা বলা হয়, এই জেনারেশন আই হেট পলিটিক্স বলে, দ্যাটস রং। আমাদের জেনারেশনে আই হেট পলিটিক্স ছিল। আমরা জন্মেছি, বেড়ে উঠেছি এভাবে যে রাজনীতি করা যাবে না, এটা খারাপ জিনিস। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। হ্যাঁ, এটা এখনকার কথা না, একটা স্টেজ পর্যন্ত আমি পলিটিক্স কখনো চিন্তাই করি নাই। আচ্ছা। সো আমি ইনফ্যাক্ট 2014-15 সাল থেকে স্টার্টেড অ্যাক্টিভলি থিঙ্কিং অ্যাবাউট পলিটিক্স, বিইং ইন অ্যাক্টিভ পলিটিক্স। এর আগে কিন্তু আমি কিছু চিন্তাই করি নাই। আমি 2004 দেশে আসছি, পলিটিশিয়ানের ছেলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো 2004 আমি বিদেশ থেকে আসলাম, এসে আমি নিজের ব্যবসা শুরু করলাম। তারপরে ব্যবসা যখন একটা মোটামুটি একটা স্টেজে আসলো, 2011 থেকে আমি কী করলাম, অ্যাজ আ প্যাশন আই স্টার্টেড রাইটিং, লেখাজোখা করতাম। সো নিউজে লিখতাম, ঢাকা ট্রিবিউনে লিখতাম, বিডি নিউজ, অন্যান্য ইংলিশ পত্রিকা লেখালেখি করতাম। সো একটা ইন্টারেস্টিং স্টোরি হলো, 2014 নির্বাচনের আগে নিউজে আমার একটা লেখা আসলো। লেখাটার হেডিংটা ছিল an open letter to a budding autocrat. That was the heading of the article. যেটা একটা তখনকার প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি, আমি হেডিংটাতে বললাম। অবভিয়াসলি ইট ওয়াজ নট টেকেন ওয়েল, এটা ভালোভাবে নেওয়া হয়নি। তো যে কারণে নিউ এজকে কিছুটা বিপদে পড়তে হয়েছে, আর আমাকেও কিছুটা বিপদে পড়তে হয়েছে। তখন আমার রিয়েলাইজেশন আসলো যে এই অবস্থা তো চলতে পারে না, এটা কেমন হতে পারে। অ্যান্ড আমার এই ক্ষেত্রে এটাকে রেমেডি করার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম ইজ পলিটিক্স। এবং যেহেতু আমার ফ্যামিলি মানে পলিটিক্যাল ফ্যামিলি, আমার দাদাও রাজনীতিবিদ ছিলেন, বাবাও রাজনীতিবিদ, আমি বলছি এটা আই গেস এখানে আমার দিস সামথিং যে আমার চিন্তা করতে হয়, সামথিং আই হ্যাভ টু রিথিঙ্ক। এই চিন্তা থেকে কিন্তু 2015 সাল থেকে আমি আস্তে আস্তে এলাকায় যাওয়া শুরু করলাম। এবং এলাকায় যাওয়ার পরেই কিন্তু আমার নেতাকর্মীদের অবস্থা দেখে আই রিয়েলাইজ নো, মানে আমাদের রাজনীতি করতে হবে এই অবস্থাটা চেঞ্জ করার জন্য। হ্যাঁ, আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখার পরে কিন্তু ডিসিশনটা নিয়েছি। কিন্তু আপনি যেটা বললেন, এর আগে কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল যে না, রাজনীতি মনে হয় করবো না, রাজনীতি করার দরকার নাই। বাট অ্যাট দ্যাট পয়েন্ট আমি অবভিয়াসলি আমাদের পলিটিক্যাল আইডেন্টিটি উই আর গেটিং হ্যারাসড, এমনিতে হ্যারাসমেন্ট হচ্ছিলই। বাট দেন রিয়েলাইজ করলাম যে আমি যদি হ্যারাসডই হই, আমি যে অবস্থার মধ্যেই থাকি, এটা রেমেডি করার আমার একটা ব্যবস্থা থাকতে হবে। এবং তখন কিন্তু আমি অ্যাক্টিভলি চিন্তা করলাম না, আমার রাজনীতিতে আই শুড পার্টিসিপেট। এবং টু বি অনেস্ট, আমি নেতাকর্মীদের যে অবস্থা দেখলাম, ইট ওয়াজ আনবিলিভেবল। কারণ একটা কথা কি, ধরেন দলের যারা সিনিয়র নেতাকর্মীরা আছেন, যারা পাবলিক ফেস, হ্যাঁ, তাদেরকে সবাই চেনে। তা তারা যখন অ্যারেস্ট হয়, তারা কিন্তু তাদেরকে নিয়ে নিউজ হয়, পত্রিকায় নিউজ আসে, মানুষ জানে তারা অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমাদের এই রুট লেভেলে যারা নেতাকর্মীরা আছেন, দে আর ফেসলেস পিপল এক্স্যাক্টলি ইন লট অফ ডিফারেন্ট ওয়েজ। তাদের কিন্তু সেই প্রোটেকশনটা নাই। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিউজ পেপারে আসে না, তাদের নামও আসে না, আসেও নি গত 15 বছর। হ্যাঁ, লক্ষ লক্ষ কর্মী বাসায় ঘরে যেতে পারছেন না। আমার এমন সব ঘটনা ছিল, আমার অনেক কর্মী আছেন, তার অনেকের ধরেন বাচ্চা হয়েছে,
সে ঘরে আসতে পারে না তার নিজের বাচ্চাকে দেখার জন্য, মা মারা গেছে জানাজা আসতে পারে নাই, এই ধরনের মানে প্রচুর ঘটনা। সো আই থিঙ্ক এগুলো দেখে আমার নিজের মনে একটা রিয়েলাইজেশন আসার পরে কিন্তু আমি চিন্তা করেছি, বাট আই এম আমার ক্যারেক্টার মানে সিচুয়েশন এক্সেপশনাল বিকজ আই কাম ফ্রম ভেরি পলিটিক্যাল ফ্যামিলি। বাট আমি যদি আমার বাইরে চিন্তা করি, যাদের কোনো পলিটিক্যাল এফিলিয়েশন নাই, তাদের মধ্যে এখনও কাজ করে মাইন্ডসেটটা যে মানে পলিটিক্স করা মনে হয় ভালো কিছু না। হ্যাঁ, সো এটা ইটস দেয়ার। আমি মনে করি এটা এখনও প্রিভেলেন্ট, এখনও শেষ হয়ে যায়নি। এখন আমি মানে পোস্ট অগাস্ট একটা সিনারিও আছে, ইউথদের মধ্যে একটা পলিটিক্স নিয়ে একটা নতুন ইন্টারেস্ট আছে, তাদের মনোজগতে একটা চেঞ্জ আসছে পলিটিক্সকে নিয়ে। বাট কিন্তু এই বাই অ্যান্ড লার্জ ওই ফিলিংটা এখনও আছে। হ্যাঁ, একদম। সো দিস ইজ হোয়াট আই থিঙ্ক। আমার মনে হয় এটা হয়তো বা ভবিষ্যতে কি এটা আরও রেমেডি হবে, কিন্তু এটা আছে, এই চিন্তাধারাটা কিন্তু এখনও আছে। আমি যেহেতু দুজনই আপনারা রাজনীতির খুব কাছের মানুষ, একজন সরাসরি রাজনীতিতে আছেন, আপনি সরাসরি রাজনীতিতে না থাকলেও আছেন বলা যায়। একটা বিষয় খুবই রিসেন্টলি মানে এই জিনিসটা নিয়ে আসলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে যে আমাদের মতো দেশে বা এরকম একটি সরকারের আসলে এই পজিশনটা দরকার ছিল কি না। আমরা একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ হয়েছেন একজন, তো ওনার সঙ্গে কেউ বলা হয় পার্শ্ববর্তী দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে, এবং তারপরে দেশের কিছু আলাদা নিয়োগ হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নিয়োগ হয়েছে গতকালই। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি একজন ভূরাজনৈতিক বিশ্লেষকও, আপনি আপনার ভিডিওতে ভূরাজনীতি নিয়ে অনেক কথাবার্তা বলেন। আমার খুব আগ্রহের জায়গা, কারণ আমি মনে করি পৃথিবীর বহু কিছুই ঘটে যেগুলোর মূল আসলে ভূরাজনীতিতেই আছে। শেখ হাসিনার পতনের সাথেও ইট ওয়াজ ভেরি মাচ রিলেটেড। আমি সরি এভাবে বলার জন্য আমি আন্ডারমাইন করছি না যে আমাদের যে মুভমেন্ট আমরা করেছি, কিন্তু শেখ হাসিনা চায়না থেকে যে ধরনের রিয়াকশন পেয়েছেন ফিরে আসা, তিনি যে একটা টাইট ব্যালেন্সিং করছিলেন বিটুইন দিস টু কান্ট্রিজ চায়না অ্যান্ড ইন্ডিয়া, সেটা কিন্তু ভেঙে পড়লো একটা পর্যায়ে, এবং ওটাই ইনফ্যাক্ট তার পতনটাকে ত্বরান্বিত করেছে। একটু পেছনে গিয়েও যদি বলি, এরশাদ পতনও যে ঠিক আমাদের আপরাইজিংয়ের ফলেই ঘটেছে, নট নেসেসারিলি। এরশাদের পতন ঘটেছে এর মাই কনসিডারেশন সোভিয়েত ইউনিয়নের ফলের পর যেটা হলো, তখন কিন্তু পৃথিবীতে প্রচুর ডিক্টেটরের পতন হয়েছে। আমেরিকা দেখলো তার আসলে আর ডিক্টেটরের প্রয়োজন নাই, কারণ এতদিন সে ডিক্টেটরকে পেট্রোনাইজ করেছে, কারণ সে মনে করেছে ডিক্টেটর যদি থাকে, মানে একটা ডেমোক্রেটিক প্রসেস থাকলে ওখানে কমিউনিস্টরা মাথা চাড়া দেয়, কারণ ইয়াংদের রোম্যান্টিক চিন্তা থাকে, তারা এটা হবে। আমাদের এখানে আইয়ুব খানরা এই কারণেই এসেছিল। তো আমেরিকা যখন দেখলো সোভিয়েত ইউনিয়ন আর নেই, আপনি দেখবেন 90s-এ প্রচুর ডিক্টেটরের পতন হয়েছে। সো আমি বলছি না যে জনগণের ক্রেডিট নেই, কিন্তু জনগণ করলেও যে সাকসেসফুল হবে নট নেসেসারিলি। বিএনপি 2014-2015 সালে 14 ইলেকশনের আগে 13 থেকে 14 এবং 15 সময় মারাত্মক রকম মুভমেন্ট করেছে, অত্যন্ত টাফ মুভমেন্ট করেছে। 14 ইলেকশনের আগে তো ঢাকা ওয়াজ টোটালি আইসোলেটেড। আচ্ছা, 1-11 সময় কি আদৌ কিছু হচ্ছিল ঢাকা শহরে? আমি পুরোনো পত্রিকা ঘেঁটে দেখেছি, 14তে যা হয়েছে এই অনুযায়ী কিছুই হয় না, ওই সময় কিছুই হচ্ছিল না। সেই সোকল লগি বইটা ওটা হয়েছিল 28 অক্টোবর, এরপরে এভরিথিং ওয়াজ ফাইন, কাম অ্যান্ড কোয়াইট। বাট লেটার কি হলো, এরশাদের মনোনয়নপত্র বাতিল নিয়ে ঝামেলা হলো, আওয়ামী লীগ উইথড্র করলো। তো আওয়ামী লীগ উইথড্র করেছে, সো হোয়াট? কেন 1-11 হতে হবে? বিকজ ইট ওয়াজ এ জিও পলিটিক্যাল ডিসিশন। তো এই জন্য আমি মনে করি এটা খুবই ম্যাটার করে। যাই হোক, ইস্যুতে আসছি। ইস্যুটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের দরকার আছে বলে আমি মনে করি, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। আপনি আরবিট্রারিলি একজন মানুষকে বলে দিলেন এবং আমাদের সামনে আমরা জানলাম না তার জুরিসডিকশন কি। যেমন ধরুন অজিত দোভাল, ভারতের এনএসএর কী কাজ আপনি উইকিপিডিয়াতে গেলেই জানবেন। আমি বেসিক একটা ইনফরমেশন দিই, উনি ভারতের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট পান, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা, যাদের নাম আমরা জানি, যাদের নাম জানি না, সবার। এবং সেটা থেকে তিনি তার টেক আবার প্রাইম মিনিস্টারকে জানান। এখন আমাদের এনএসএ যিনি হয়েছেন তিনি কি পাবেন? অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। উনি আবার শুধু এটা না, উনি ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে প্রধান উপদেষ্টাকে সাহায্য করবেন। এবং আই এম নট কনফার্ম, আই মেড এ ভিডিও অন দ্যাট, এবং সরকার এটা ক্ল্যারিফাই করা দরকার ছিল। ওনার দ্বৈত নাগরিকত্ব আছে, উনি আমেরিকান পাসপোর্ট হোল্ডারও, এই আলাপটা আছে। এবং আমাদের কনস্টিটিউশন অনুযায়ী কোনো মন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে না। সো অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আসলে আমাদের সামনে এসে হাজির হয়েছে। এবং আপনি যেটা বললেন উইচ ইজ রাইট, যে অজিত দোভালের সাথে বসা হয়েছে, তারপর থেকে এই ধরনের আলাপ, এবং তাকে ফর নাথিং গ্লোরিফাই করার চেষ্টা করা হয়েছিল। তাকে কিন্তু যে পদে আনা হবে এটার একটা তার গ্লোরিফিকেশন চলছিল। রোহিঙ্গা নিয়ে 1,80,000
রোহিঙ্গাকে প্রত্যাবাসনযোগ্য বলা হবে, এবং আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে প্রচুর অ্যাটাক্ট হয়েছি, কারণ তার জি। 2 দিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, ময়ূখের সঙ্গে হ্যাঁ, তুলনা করা হয়েছিল। মানে আমি সাধারণত এভাবে কথা বলি না, বাট আই ডিড চ্যালেঞ্জ যে আসলে এই সরকারের সময় রোহিঙ্গারা যাবে না, এরকম চ্যালেঞ্জ শব্দটা উচ্চারণ করেছিলাম। আই হ্যাড টু রেসপন্ড লেটার, এবং আমি কেন যাবে না ডিটেল, এবং শেষ পর্যন্ত ইনিও বলেছেন। কিন্তু ওই ঘোষণাটা নিয়ে কিন্তু আমরা এই ভদ্রলোককে বিরাট কম্পিটেন্ট এবং বিরাট এফিশিয়েন্ট দেখানোর চেষ্টা দেখছিলাম। সো এই প্লটটা তৈরি করা হয়েছিল, আমি বলবো তাকে আসলে এই ধরনের দায়িত্বে নেওয়ার জন্য। সো দোভালের সাথে বৈঠক এবং একটার পর একটা যেভাবে নিয়োগ হচ্ছে, আমি এটার মধ্যে একটা যোগসূত্র যদি কেউ খুঁজতে যান, এটা খুব ইররেলেভেন্ট কিছু বলে আমি মনে করি না। আর গতকালকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হলো সুফিউর সাহেবকে। উনি এক সময় জাতিসংঘের জেনেভা অফিসে স্থায়ী প্রতিনিধি ছিলেন বাংলাদেশের, এবং সে সময় আসলে গুম খুন বিষয়ে কোনো রিপোর্টিংই উনি আসলে সেভাবে করতে দেননি। এই নিয়োগটা নিয়ে কি অ্যাজ আ পার্টি বিএনপি কোনো স্ট্যান্ড নিবে? বিকজ এটা তো সরাসরি একজন শেখ হাসিনাস ম্যান, যাকে এই সরকার বিশেষ সহকারীর দায়িত্বে দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা। খালি এই বিষয়টা না, ইন জেনারেল এই ধরনের কিছু পোস্টিং তো আমরা দেখেছি, কিন্তু যেটা জাহিদ ভাই বললেন, আমি জাহিদ ভাইয়ের পয়েন্টটা একটু ড্র করি। এই ধরনের যখন পোস্টিং হবে, আপনার কিন্তু ট্রান্সপ্যারেন্সি থাকতে হবে, এটা হতে হবে স্বচ্ছতার ভিত্তিতে, বিকজ ভেরি সেন্সিটিভ পজিশনস, এইগুলো আপনার করতে হবে স্বচ্ছতার ভিত্তিতে। হ্যাঁ, তো আপনার কিছু প্রোটোকলস থাকতে হবে, যেটা আপনি ফলো করে এই জায়গাগুলোতে আপনাকে এখানে যাদেরকে আনবেন তাদেরকে ওই প্রোটোকলস ফলো করে আনবেন, এবং দেয়ার হ্যাজ টু বি এ পাবলিক নলেজ। হ্যাঁ, সো যেইভাবে তাদেরকে আনা হচ্ছে, হ্যাঁ, যে এখানে তো একটা শঙ্কার জায়গা আছেই এবং সন্দেহের জায়গাও আছে, উইচ ইজ এই সরকার থেকে কিন্তু কাম্য নয়। হ্যাঁ, সো এই ব্যাপারটা বোঝার একটা বিষয় আছে, বিশ্লেষণ করবে যে কেন হচ্ছে। হ্যাঁ, এখন যে বিষয়গুলো আমি আর আপনি আলাপ করছি, উইচ ইজ পাবলিক নলেজ, সো এটা কি সরকার জানে না? অবশ্যই তারা জানে। কাজে এখানে আমার মনে হয় সরকারের পার্ট থেকে কিছু জিনিস ক্লিয়ার করার একটা জায়গা আছে। ইট হ্যাজ টু বি মেড ক্লিয়ার যে র্যাশনালটা কী ছিল এবং হোয়াট আর দ্য প্রোটোকলস ফলোড তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য। ঠিক আছে, এটা ক্লিয়ার করে এটা ক্লিয়ার, এটা যদি সরকার র্যাশনালি ক্লিয়ার করতে পারে পাবলিকের কাছে, ও ওয়েল অ্যান্ড গুড। ইফ নট, দেন ওয়াই ওয়াট দ্য পোস্ট হিয়ার। হ্যাঁ, জিও পলিটিক্সের কথা যেটা জাহিদ ভাই বললেন, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন জিও পলিটিক্সের সাথে লেজিটিমেসির একটা খুব স্ট্রং লিঙ্ক আছে। গত 15 বছর আমরা যে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে দেখলাম, মানে অলওয়েজ, মানে মোটামুটি অলথ্রু 15 বছর তারা একটা নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে, বিকজ দ্যাট ওয়াজ দেয়ার ওয়ে ফরওয়ার্ড। হ্যাঁ, বিকজ দে হ্যাড নো লেজিটিমেসি। ঠিক আছে, সো এই সরকার কি একই জায়গায় আছে? সো দিস ইজ সামথিং উই শুড থিঙ্ক অ্যাবাউট। হ্যাঁ, এবং যদি আপনার যেহেতু এটা একটা গণ অভ্যুত্থান পরিবর্তন, তারা কিছুটা হলেও জনগণের কিন্তু দায়বদ্ধ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার মনে হয় এই যে ইস্যুগুলো যেটা আমরা এখন আলাপ করছি, এই ধরনের নিয়োগের ক্ষেত্রে আই থিঙ্ক দেয়ার হ্যাজ টু বি, আমার মতামত হচ্ছে অ্যাটলিস্ট পাবলিক একটা হিয়ারিং হওয়া দরকার, অথবা পাবলিক একটা হিয়ারিং বলুন, মানে পাবলিক অ্যাপয়েন্টমেন্টগুলো হবে, যেমন পাবলিক নলেজ হ্যাজ টু বি ক্লিয়ার যে তাদেরকে কিসের ভিত্তিতে নিয়োগগুলো দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন আমি মনে করি যেহেতু তারা নিয়োগগুলো দিয়েছে, এখনও তাদের হাতে সুযোগ আছে, তার জন্য এটা এখনও ট্রান্সপারেন্টলি ক্লিয়ার করেন, স্বচ্ছতার ভিতরে ক্লিয়ার করেন যে ওয়াই ওয়ার দে পোস্টেড দেয়ার, এবং সেটা যদি করতে পারেন ওয়েল অ্যান্ড গুড, না হলে কিন্তু অবভিয়াসলি এখানে শঙ্কা এবং সন্দেহের জায়গা আছে, যেটা আগে বললাম। কাজেই এটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এখনও সরকারের হাতে সময় আছে যে জিনিসটা বলা যায়, টু মেক ইট ক্লিয়ার যে কেন আমরা এই পোস্টিংগুলো দিলাম। ইসরাফিল ভাই, আপনার কাছে একটা বিষয় প্রশ্ন। আমি আমার নলেজ যতটুকু বলে, এবং আপনি সরাসরি যুক্ত ছিলেন বিষয়টার সঙ্গে। কিছুদিন আগে বাংলাদেশে একটা ইনভেস্টমেন্ট সামিট হলো, বিডাইটি অর্গানাইজ করেছিল, এবং সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি ইনভেস্টমেন্ট প্রপোজাল সাবমিট করা হয়েছে ফরেন ইনভেস্টরদের সামনে। অ্যাট দ্য সেম টাইম অন্যান্য পার্টিও তাদের জায়গা থেকে করেছে। আপনি সেখানে নিজে উপস্থিত ছিলেন, আপনি ইন্টারভিউ দিয়েছেন, কথা বলেছেন ইনভেস্টরদের সঙ্গে। এটা নিয়ে একটু বলবেন। অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে জাস্ট আরেকটা পয়েন্ট আউট করে দিই, এখানে কোয়ান্টিটেটিভ গোল হিসেবে যে কিছু বিষয় নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর মধ্যে একটা বিষয় ছিল যে 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেটি নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা এবং হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।
সো আসলে এই বিষয়টাকে একটু অ্যাড্রেস করবেন। না, বিরাজ সামিটে যেটা মানে অবশ্যই আমি ছিলাম ওখানে, এবং ওখানে বিভিন্ন ইনভেস্টারের কথাবার্তা হয়েছে। বিএনপি তাদের যে ইনভেস্টমেন্ট প্ল্যান, ইনভেস্টমেন্ট পজিশন পেপারটাকে দিয়েছে, কথাবার্তা বলেছে। এবং এখানে মোস্ট কেসেস ইনভেস্টারদের যেটা আমরা পেয়েছি ইজ এ ম্যাটার অফ ওয়ারিং, একটা ওয়ারি ছিল কন্টিনিউটির বিষয়ে, যে দিস ইজ ইন্টারিম গভর্নমেন্ট, সো এটা কন্টিনিউটি নিয়ে একটা চিন্তাভাবনা আছে। হ্যাঁ, সো এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নির্বাচনের প্রশ্নটা এসছে। অলমোস্ট মোস্ট ইনভেস্টার্স উই স্পোক টু টকড অ্যাবাউট ইলেকশন, যে ইলেকশন কবে হতে পারে। এবং বিএনপি পজিশন এখানে ক্লিয়ার ছিল যে আমরা এই সরকার থেকে একটা ক্লিয়ার ইলেকট্রাল রোডম্যাপ চাচ্ছি। এটা কিন্তু আমরা প্রতিটি ইনভেস্টারকে বলেছি। এবং দিস ইজ অল উই ক্যান ডু, অ্যান্ড অলসো প্রজেক্ট আমরা গোলটা কী চাচ্ছি, আমরা কী চিন্তাভাবনা করছি এতে। এবং 1 কোটি যেটা জব, যেটা আপনি যেটা বললেন বাট 10 মিলিয়ন জবের কথা হচ্ছে 18 মাসে, এটা একটা রেশনালটা হচ্ছে কি বেসিক্যালি আমরা এখানে ইনভেস্টমেন্ট হলে বেসিক্যালি এখানে ইকোনমিক গ্রোথ কিন্তু হতে পারে 3 ভাবে। একটা হলো গিয়ে বরোয়িং, যেটা আমরা প্রচুর দেখেছি, এবং 8 সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার হচ্ছে টাকা ছাপিয়ে, যেটা আমরা গত 15 বছর দেখেছি। থার্ড হচ্ছে জেনুইন ইনভেস্টার্স আনা, ডোমেস্টিক অ্যান্ড ফরেন। সো আপনি যখন বাট যে গ্রোথটা ইনভেস্টমেন্ট বেসড হবে, বিনিয়োগের ভিত্তিতে হবে, এটা কিন্তু টেকসই হবে, দিস ইজ জেনুইন ইনভেস্টমেন্ট। এটার ভিতরে মাল্টিপ্লায়ার ক্রিয়েট করে। হ্যাঁ, সো আমরা যে প্রজেকশনটা দিয়েছি ওট ইজ বেসড অন অ্যান ইকোনমি দ্যাট বি কমপ্লিটলি বেসড অন ইনভেস্টমেন্টস, এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এখানে একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। প্রথমত যখন ইনভেস্টমেন্ট বেসড ইকোনমি, দের ইজ হিউজ মাল্টিপ্লায়ার এফেক্ট। এবং কোন কোন সেক্টর আছে, আমরা কোন কোন সেক্টরগুলোতে কত ইমপ্লিমেন্ট, কিন্তু একটা এখন একটা আমাদের কাছে কিন্তু একটা ওয়ার্কআউট চার্টার করা আছে। এটা এখন আমরা হয়তো বা পাবলিক হয়নি, আই উইল অলসো উইল রিসিভ, আপনারা তাড়াতাড়ি দেখবেন খুবই সুন দ্যাট উই প্রোভাইড, যে কোন কোন সেক্টর আমরা কোন কোন লেভেল অফ এমপ্লয়মেন্ট আশা করছি। এখানে কিন্তু আমরা উই টকিং অ্যাবাউট অলসো যারা ওভারসিজ যাবে না, এমপ্লয়মেন্ট সেক্টরটা কিন্তু আমরা এখানে কিন্তু একটা ব্রড 5-6টা সেক্টরকে দেখে আমি চিন্তা ভাবনা করা হয়েছে। হ্যাঁ, এবং অনেকে আছেন এখনও ইনফর্মাল সেক্টর আছে, তাদেরকে আপনার ফর্মাল সেক্টরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সো এই একটা বিশাল এখানে একটা বড় একটা বিষয় আছে এখানে। সো সেক্টর ওয়াইজ এখানে আমাদের একটা ভাগ করা আছে যে কোন কোন সেক্টর আমরা কী কী টার্গেট করছি, যে এই সেক্টরতে কত এমপ্লয়মেন্ট হবে, উইচ উইল বি আ পার্ট অফ আওয়ার ডকুমেন্ট ইন দ্য ফিউচার এজ ওয়েল। সো আমরা লুকিং অ্যাট বেসিক্যালি অ্যান ইকোসিস্টেম দ্যাট উইল বি বেসড অন ইনভেস্টমেন্ট। এবং এটার যে মাল্টিপ্লায়ার এফেক্টটা হবে, এটা হ্যাঁ 18 মাস যেটা আমরা একটা স্টার্টিং পয়েন্ট দিয়েছি, অ্যান্ড দেন there will be a growth over a period of time. So আমরা এই রেশনাল থেকে এটা দিয়েছি। অ্যান্ড একটা জিনিস হলো কি আপনার দ্য গোলস আমাদের যে সেট করতে হবে, ওই গোলস তো বেসিক্যালি হ্যাঁ অনেক অনেক ক্ষেত্রে আপনি সব গোলকে রিচ করতে পারবেন, হয়তো বা পারবেন না, বাট আপনার একটা রিয়েলিস্টিক গোল সেট করতে হবে যেটা আপনার টার্গেট করতে হবে। সো আমাদের মূল ইয়ে হলো কি, যদি আমরা ইনভেস্টমেন্ট বেস ইকোনমি ইজ সামথিং দ্যাট উই আর টার্গেটিং নাও। উই আর সেইং যে এইখানে যদি ইনভেস্টমেন্টস হয় নট ইন জাস্ট traditional sectors anymore, we're talking about developing new sectors. হ্যাঁ, সো ওই ক্ষেত্রে ওই প্রস্তাবনা কিন্তু পেপারটাতে আছে more or less. So I think that's the rationale. And I think এখানে আমাদের দেখবেন যে দলের পক্ষ থেকেও থেকে রেশনালটাকে বোঝানো হয়েছে, বলা হয়েছে দিস ইজ ওয়াই। হ্যাঁ, এবং যেটা যার ফার্দার ক্ল্যারিফিকেশন আরও আসবে, উইল সি ইট ইন দ্য ফিউচার। থ্যাংক ইউ। জাহেদ ভাই, আপনি বিএনপি এই মুহূর্তে রাজনৈতিক স্ফিয়ারে সব থেকে বড় দল, জামায়াত ইসলামী, নতুন দল এনসিপি, তাদের সবার প্রপোজালগুলো আপনার পড়ার সুযোগ হয়েছে নিশ্চয়ই ইনভেস্টমেন্ট সামিট নিয়ে। এই বিষয়ে আপনার জাজমেন্ট কি? কোন দিকে আসলে রাজনৈতিক দলগুলো চিন্তা করছে? পড়া হয় নাই, আচ্ছা আচ্ছা, ওকে। বিএনপিটা পড়া হয়েছে? বিএনপিটা গ্রসলি, তাও খুব ডিটেইলড না, এটা থাকবে। আচ্ছা, ঠিক আছে। এখন ওভারঅল ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে পারি, বা মানে ইনস্টাগ্রাম থেকে যে প্রশ্ন করেছেন তাদের এইগুলো নিয়ে আই ডু হ্যাভ মাই ওন টেক, সাপোর্টও করবে, কমপ্লিমেন্ট করবে। সো আমি ওটা নিয়ে একটু বলি। জি, না তো ইনভেস্টমেন্ট পার্টটা এতই ভাস্ট, পেপারটা তো ভাস্ট, আই গেস এখানে অনেক কিছু অলসো আমার ইভেন ওই পেপারটা সব কিছু আই ক্যান ইভেন প্রোভাইড অন টপ অফ মাই হেড, বাট হ্যাঁ মানে কেন আসলে নেক্সট খুব দ্রুত ইয়ে করবে, আমি রাদার ওইটা নিয়ে কিছু কথা বলি, উনি যেটা বলেছেন। তো আপনি ইকোনমি খুব দ্রুত
কি করা উচিত এটা নিয়ে আপনি কথা বলবেন। এর বাইরে আপনার কাছে আসলে আপনি একজন মানে কমিউনিকেশন ফিল্ডে তো অনেকদিন ধরে আছেন, বা নিজেও আপনি আসলে নিজের থেকে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন, আপনার একটা কানেক্ট আছে। আমরা মোটা দাগে যেটা দেখেছি, বিশেষ করে 5 অগস্টের পর থেকে এখন পর্যন্ত বিশেষ করে বিএনপির সঙ্গে এখনকার প্রজন্মের একটা ডিসকানেক্ট তৈরি হয়েছে, বা কিছু ক্ষেত্রে আপনার সঙ্গে আপনি যেটা বলছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যখন তারা বললেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে, আপনি এটা বললেন যে হবে না, তখন আপনি নিজে পার্সোনালি অ্যাটাকড হয়েছেন, আমরাও দেখেছি। তো আসলে এই যে ডিসকানেক্টটা, এটা কি একটা এটা প্রডিউস করা হচ্ছে আর্টিফিশিয়ালি, নাকি এটা অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ ডিসকানেক্ট, বা এটার পিছনে কারণ কি? এই বিষয়টা একটু অ্যাড্রেস করবেন। বলবো, আমি ইকোনমির দুটো কথা একটু বলি। মানে ধরুন আগামী যে সরকারটা জনগণের ভোটে নির্বাচিত হবে, আপনি চোখ বন্ধ করে, এটা যে সরকার, এটা বিএনপি, জামায়াত বা এটা এনসিপির সরকারও যদি হয়, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে খুব ভালো ইনভেস্টমেন্ট হবে, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট প্রথম ওটা হতে হয়। কারণ আপনি বিদেশিদের কাছে একটা খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়ে বলছেন যে অনেক কিছু হয়ে যাবে, ইটস নট। আমার একটা খুব বেসিক তত্ত্ব এরকম, ইসরাফিল ভাইরা বিজনেস করেন, ওনারা জানেন টাকা আসলে বুঝতে পারে কোথায় যেতে হবে। খুব সোজাসাপটা কথা, আপনি ডাকলেন, বললেন এটা আছে, ওটা ভালো আছে, ও আপনার চেয়ে বেশি তথ্য জানে বিদেশি, যে এখানকার ব্যুরোক্রেসির প্রবলেম কি, এখানে এনার্জির গ্যারান্টি আছে কিনা, এখানকার ডলারের রিজার্ভের কি অবস্থা, ও খোঁজ নিলেই জানবে। এখনও বাংলাদেশ আদানির 1 বিলিয়নের কাছাকাছি ডলারের টাকা পরিশোধ করে নাই। ও জানবে যে শেভরন কত মাসের পর মাস টাকা নিতে পারে নাই, এখনও এয়ারলাইনের কিছু টাকা অনেকটুকু শোধ হয়েছে, বাকি আছে, তো জানবে এগুলো। সো এখানে ইনভেস্ট করবে, ইনভেস্ট করার সময় তো সেগুলো নিয়ে যেতে পারবে না। এবং সবচেয়ে জরুরি কথা, একটা সিস্টেম কতটা সাস্টেইনেবল, দ্যাটস ইম্পর্টেন্ট। ধরুন আমি এইভাবে খুব ক্রুডলি বলি, শেখ হাসিনার সময় কি দেশে ব্যবসায়ীরা ব্যবসা করেনি? করেছে। সো শেখ হাসিনাও থাকছেন, এটা জানার পর তার সাথে আমার কিভাবে ডিল করতে হবে সে কিন্তু ডিল করবে। কিন্তু যে সরকারটা 9 মাসও আর নাই, যদি ডিসেম্বরে ইলেকশন হয়, ও সময় হবে না। সো নেক্সট যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তার উপরে সে 5 বছর থাকবে এবং জনগণের আস্থা থাকবে। এবং চুরি শেখ হাসিনার লেভেলে আমার মনে হয় না চাইলেও করা যাবে। মানে অর্ধেক চুরিও শেখ হাসিনার সমান, মানে অর্ধেক চুরিও কেউ করতে পারবে বলে আমার মনে নয়, এটা শেখ হাসিনাকে দিয়ে সম্ভব। সো টেকনিক্যালি বলছে অর্ধেকের কম চুরি যদি হয়, আপনি বাংলাদেশের ইনভেস্টমেন্টের বন্যা বয়ে যাবে, এটা ফর শিওর। আপনার ইনভেস্টর যেটা বেসিক্যালি দুটো জিনিসই চায়, ঠিক আছে? ধরেন সে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চাচ্ছে যে তার জন্য বিভিন্ন টেবিলে দৌড়াতে না হয়। এটা ফার্স্ট। যেমন অনেকে আছেন যে আমরা আমাদের প্রপোজাল চেয়েছি যে বিডাকে একটা লিগালি বাইন্ডিং এজেন্সি করার ব্যাপারে। হ্যাঁ, কারণ যেটা হয়, এক ইনভেস্টার বিডার মাধ্যমে আসেন, বাংলাদেশ ইনভেস্ট করেন, এরপর সে দৌড়াচ্ছে এনবিআর এর টেবিলে, কাস্টমসের টেবিলে, এসবি টেবিলে, এনএসআই টেবিলে, ক্লিয়ারেন্সের জন্য অনেক বিষয় আছে। দেন হোয়াট হয়, আপনার ইভেনচুয়ালি তার এক্সপিরিয়েন্সটা কিন্তু বাংলাদেশে হতে হবে সিমলেস। সে জন্য এসে সিমলেসলি এবং একটা টাইম বাউন্ড হতে হবে। সে কিন্তু মাস কি মাস ব্যবসা কখন কমেন্স করবে এটা নিয়ে সে সময় ব্যয় করবে না। সে 5-6 মাস পরে যদি দেখে সে ব্যবসা শুরু করতে পারে না, সে বাংলাদেশে থাকবে না। সো আপনাকে একটা টাইম বাউন্ড এক্সপিরিয়েন্স তাকে দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম ব্যুরোক্রেসি, রেড টেপিজম তার জন্য মিনিমাইজ করে নিয়ে আসতে হবে। একটা ওয়ান স্টপ সার্ভিসের জায়গায় যেতে হবে। হ্যাঁ, আর একটা যেটা সে একটা প্লাগ অ্যান্ড প্লে এনভায়রনমেন্ট থাকতে হবে। এটা কি, সে দেশে এসে জন্য সে আবার এখন দেখছে তার এখন ইনফ্রাস্ট্রাকচার নাই, সে তো সেই সময় সে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ব্যয় করবে না। সে একটা রেডি ইনফ্রাস্ট্রাকচার চায়, যখন সে এসে দেখবে যে আমি এসে আমার ব্যবসাটা শুরু করতে পারবো। এভরিবডি ইজ লুকিং ফর এ সিমলেস এক্সপিরিয়েন্স। সো এটা যদি আপনি যতক্ষণ ডেভেলপ না করতে পারবেন, তখন পর্যন্ত আপনার ফরেন ইনভেস্টর বাংলাদেশে স্পেশালি এফডিআই যেটা আসা, মানে আপনার চান্স খুবই ক্ষীণ। কাজেই ব্যবসায়ীদের রিকোয়ারমেন্ট ইজ ভেরি স্মল। দে ওয়ান্ট অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট ইজ হ্যাসেল ফ্রি, দ্য সেম টাইম এবং বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার চার্জেস দরকার সেটা রেডি আছে কিনা, দ্যাটস ইট। এটা দেখার পরে কিন্তু আমাদের জন্য খালি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না, আমরা যারা বাংলাদেশের ব্যবসায় করি তাও আমরা একই জিনিসই চাই। আমরা কিন্তু একই সমস্যারই মানে সম্মুখীন হই। ফরেন ইনভেস্টাররা যে প্রবলেমগুলো ফেস করে আমরা একই প্রবলেম ফেস করি, বাট যেহেতু আমরা বাংলাদেশে থাকি আমরা উই ফিগার ইট আউট হাউ টু ম্যানেজ ইট ইন আ মাচ বেটার ওয়ে। তারপর প্রবলেম আছে, সেটা হলো ফর দেম ইজ আ শক টু দ্য সিস্টেম। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা আছে যে ডোমেস্টিক যারা ইনভেস্টার্স আছেন তারাও, তাদের তো ব্যবসা ফ্লারিশ করতে চান, তারা নতুন ইনভেস্টমেন্ট করবেন, নতুন ধরনের বিজনেসে যাবেন। কিন্তু এমনি আপনি নর্মালি চিন্তা করেন, আপনি এমন একটা সরকারের সময় আছেন যে সরকারটা কবে ইলেকশন দেবে নট শিওর, এ সরকার 5 বছর থাকবে কিনা এই আলাপ টালাপ
তুলছে, একটা মিলিটারি টেক ওভার হয়ে যেতে পারে বলে গুজব আছে। সো আপনি তো কোটি কোটি টাকা ইনভেস্ট করবেন, আপনি তো স্টুপিড না যে আপনি এখন সেটা করবেন। সো সব ইনভেস্টমেন্ট কিন্তু জমা হচ্ছে আমি মনে করি। সো ইলেকশনের পর দেখবেন বা দেশের সব ইনভেস্টমেন্ট একসাথে বাজারে আসবে, যেটা প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট করবে। সো কোটি সংখ্যাটা আমি কতদূর মিট করা যাবে জানি না, নিশ্চয়ই তাদের প্ল্যান আছে। কোটি এমপ্লয়মেন্ট আসলে এনশিওর করা সম্ভব আমি মনে করি। ওই কারণে সব ইনভেস্টমেন্ট কিন্তু জমছে এখন, বাঁধ ভেঙে যায় না তখন স্রোতের মতো ইনভেস্টমেন্ট আসার সাথে সাথে দেল বি এ মাল্টিপ্লায়ার এফেক্ট ইন দি ইকোনমি। একদম তাই। এবং যেটা বললাম, আপনি তো ঋণ করে টাকা ছাপিয়ে দেশ চালাতে পারবেন না। দ্যাট গ্রোথ ইজ নট সাস্টেনেবল। অনলি ইনভেস্টমেন্ট লেড গ্রোথই হচ্ছে গিয়ে সাস্টেনেবল, যেটা আমরা আমাদের পেপারে বলেছি যে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ক্রিয়েট আ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যেখানে বাংলাদেশি ডোমেস্টিক ইনভেস্টার্স অ্যান্ড ফরেন ইনভেস্টার্স উইল কাম অ্যান্ড স্বাচ্ছন্দ্যে তারা বিনিয়োগ করতে পারবে। এটা হলো গিয়ে মেইন কনসেপ্ট। হ্যাঁ, আর একটা আপনার কথা আমি অ্যাড করতে ভুলে গেছি, বাট জাস্ট অ্যাড করছি, থার্ড পয়েন্ট ইজ সার্টেনটি। ব্যবসায়ীরা সার্টেনটি চায়, হ্যাঁ, যেটার মধ্যে পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আর ওই যে কমিউনিকেশনের ব্যাপারটা, এটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে, ধরুন আমি যা বলেছি এটা দ্য ওয়ে পিপল রিয়াক্টেড, আমি একেবারেই মানে অবাক হইনি। মানে আমি প্রায় একটা কথা বলছি, ধরুন আমরা যে খুব গণতান্ত্রিক আগেও ছিলাম, নট নেসেসারিলি, মানে গণতন্ত্র আমরা বলি, কিন্তু ধরুন আমাদের ফ্যামিলিও কি গণতন্ত্র, ফ্যামিলিতেও কি গণতন্ত্র আছে? আপনি দেখবেন আমাদের চর্চার মধ্যে এটা ছিল না। কিন্তু শেখ হাসিনা গত 15 বছরে আমরা অনেক বেশি পেছনে চলে গেছি, আমরা টু সাম এক্সটেন্ট অটোক্রেটিক হয়েছি। কেন? আমাদের রিয়াকশন তৈরি হয় অ্যাকশনের ওপর। আপনি যখন রাস্তায় নামছেন, আপনার সাথে যখন ছাত্রলীগের এক পান্ডা চেঁচিয়ে কথা বলে, হুমকির ঢঙে কথা বলে, আপনার ভিতরে স্ট্রেস তৈরি হয়। এই স্ট্রেস কিন্তু অ্যাকুমুলেট করেছে ওভার দ্য ইয়ার্স। আপনি অনেক কথা বলতে পারেন নাই, মানে একটা কথা বলা হয় যে আপনি জনগণকে কিন্তু কথা বলতে দিলে ভালো। শেখ হাসিনাদের খারাপ লাগতো, কিন্তু উনি যদি মানুষকে কথা বলতে দিত, তুলনামূলকভাবে উনি সেফার থাকতে পারতেন। কিন্তু যখন কথা স্ট্রেস জমে যায়, তো এখন হয়েছে কি, স্ট্রেস তো জমেছে এবং স্ট্রেস আমরা উগরে দিতে চাই। আমরা ছোটোবেলায় একটা নাটক দেখেছিলাম খুব ফেমাস, বহুব্রীহি। তো আসাদুজ্জামান নূর একটা পরামর্শ কেন্দ্র করেছে, উনি পরামর্শ দেয়। তো ওখানে একটা মামা ক্যারেক্টার আছে, আলী জাকের এসে নূরকে বলছেন, আচ্ছা আমার কার সাথে ঝগড়া হয়েছে, আমার খুব মেজাজ খারাপ, আমি কী করব, একটা পরামর্শ দেন। বললো সবচেয়ে সহজ পরামর্শটা হচ্ছে রাগটা অন্য কারো উপরে ঝেড়ে দেয়া। তো উনি কাদের একটা ক্যারেক্টার আছে, কাদেরকে ডাকলো, দিল কাদেরকে চড়, কাদের কেঁদে ফেললো যে আমাকে কেন মারছেন। তো মামা তো কনফিউজড হয়ে গেছে, কেন মারছেন জিজ্ঞেস করছে। খেয়াল করলো একটা বোতাম খোলা, এই তোর বোতাম খোলা কেন? সো যে আমাদের মধ্যে স্ট্রেস অ্যাকুমুলেট করেছে, এগুলো না আমরা এখন ঝেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করছি। এখন জাহিদ এটা বলেছে যেটা আমার ভালো লাগে নাই, স্বামীর ওপরে ভয়ঙ্করভাবে ছেড়ে দিই। আপনি দেখবেন ডিবেট নাই, কিন্তু ডিবেট নাই। বাট আমি এটাও মনে করি যে গালিগালাজ করারও রাইট আছে, এটা কাউকে আমার সাথে দ্বিমত করতে পারে না। আমি কিন্তু গালিগালাজেরও রাইট আছে বলে মনে করি, এবং আমি আমার ভিডিওতে বলছি আমি তো আমার কমেন্ট বক্স অফ রাখতে পারি চাইলে। আই ডোন্ট ডু দ্যাট। আপনারা গালি দেন, আমি এটা চাই ডিবেট করেন। দেখবেন কেউ ডিবেট করছে না, গালি দিচ্ছে। আসলে এই গালিগুলো সব জমছিল শেখ হাসিনাকে দেওয়ার জন্য। তো শেখ হাসিনাকেও দিয়েছে, স্টিল কিছু গালি থাকছে। এখন কমিউনিকেট করার ক্ষেত্রে আমি যেটা বলছি যে এটা কি অর্গ্যানিক কিনা, কিছু অর্গ্যানিক আছে আর কিছু এক্সেজারেশন আছে। কারণ এখন এটা আপনি দেখবেন এমন সব জায়গায় আপনার এমন সব কন্টেন্টে বা আপনার এমন কোনো টকশোতে আপনি এমন সব মন্তব্য করছেন উইচ ইজ ইররেলেভেন্ট, তাতে বোঝা যায় যে এগুলো বট করছে। কিন্তু এটাও একটা নতুন ধরনের ডাইমেনশন আমাদের এই পাবলিক স্ফিয়ারে, এটাও আমাদের এটার পার্ট এবং আমাদের এটার সাথে অভ্যস্ত হতে হবে। আর বিএনপির কথা যেটা বলছেন, সম্ভবত না, মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় তাদের এই ব্যাপারে মনোযোগ আমার দূর থেকে অবজারভার হিসেবে মনে হয় কমিউনিকেট করার ব্যাপারে কমই আছে। কারণটাও আমি বলে দেই, আমার অনুমান যেটা, দিনের শেষে গণতন্ত্র তো আসলে ভোটের জায়গা। তো বিএনপি দেখেছে তাদের আসলে ভোট আছে এবং সেই ভোট তারা পাবেনও, এইরকম একটা পারসেপশন আছে। সেই কারণে তারা সম্ভবত এদিকে লেস ইম্পর্টেন্স দিয়েছে। তবে আমি ইদানিং হয়তো দেখছি সেটা বাড়ছে। কিন্তু আমি বিএনপির প্রতি বলবো যে যত দিন যাবে আসলে এই ভোটটা তো এবার না হয় সহজ হলো টু সাম এক্সটেন্ট, যদিও তারেক রহমান সাহেব বলছেন ভোট সহজ হবে না। ধরে নিলাম যদি সহজও হয়, এটাকে ধরে রাখার জন্য আসলে এই কমিউনিকেশন বাড়াতে হবে এবং বিভিন্ন ক্লাসের সাথে আসলে কীভাবে কমিউনিকেট করতে হয়। আর একটা কথা বলে শেষ করি, জেনজির সাথে কমিউনিকেট করা যাচ্ছে না, আমি এটা নিয়ে একটু দ্বিমত করি। মানে খেয়াল করবেন, আমরা জেনজি বলতে আসলে কাকে বুঝি বলেন তো? আমরা কাকে জেনজি বলছি? আপনি যখন বলছেন আপনি আরবান এডুকেটেড জেনজিকে বলছেন। আমরা না গ্রামে যে জেনজি আছে আমি কিন্তু ওকে এক্সক্লুড করছি। যে মাদ্রাসায় পড়ছে আমি তাকে এক্সক্লুড করছি। যে জেনজি শ্রমিকের কাজ করে, যাত্রাবাড়িতে
এই যে আমরা একটা স্টালিনগ্রাদ বানিয়েছি, এর মধ্যে বিরাট সংখ্যক ছিল হিউম্যান হলারের ড্রাইভার আর হেল্পার। রক্ত দিয়ে শেখ হাসিনাকে যে কয়টা জায়গায় সবচেয়ে বেশি প্রোটেক্ট করা হয়েছিল, ওকে কিন্তু আমি জেনজি বলছি না। এবং ও কমিউনিকেটেড হয়েছে কি না, বা ওর চাওয়াটা কি, ও খালি বিএনপির মতোই ইলেকশন চেয়েও তো থাকতে পারে, আমি বলছি না সে চায়। তো আমরা যে জায়গাটা হয়েছে এটা সে পুরনো ডিবেটের জায়গা। আমাদের আসলে যাদের সোশ্যাল ক্যাপিটাল আছে তাদেরকে বেশি দেখা যায়, ভয়েসলেসদেরকে আমরা কনসিডার করছি না। আমি বলছি না তাদের সাথে কমিউনিকেট করতে হবে না, কিন্তু আমরা যেন ওভার এস্টিমেট না করি। ইয়েস, দেয়ার আর সাম পিপল। আপনার আই কমপ্লিটলি এগ্রি, যেমন ক্রিটিক্যাল মাসটাকে আমরা ধরে নিচ্ছি, আরবান এই মাসটাকে আমরা ক্রিটিক্যাল মাস ধরে নিচ্ছি, বাট আর দে দ্য মেজরিটি? নো, দে আর দ্য সুপার মাইনরিটি। আপনার বাংলাদেশে যে জনসংখ্যা, হ্যাঁ, আপনার ইনফ্যাক্ট যেটা জাহিদ ভাই এখন বললেন, আমরা ধরে নিচ্ছি যে আমরা ওপিনিয়ন শেপার যে আরবান ক্রিটিক্যাল মাস এবং আরবান জেনজি, রুরাল জেনজি কিন্তু এটা বিশাল বড় একটা ভূমিকা আছে। কিন্তু আপনি যদি দেখেন আপনার একটা ব্যাপারে, যেটা আমরা যেটা জুলাই আন্দোলনের কথা বলছি, জুলাই আন্দোলন ওয়াজ আ নেশন ওয়াইড ফেনোমেনন, তাই না? এখানে কিন্তু আপনার বেসিক্যালি আমরা যেটা কথা বলি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এখন একটা ন্যারেটিভ ক্রিয়েট হয়েছে যে জুলাই আন্দোলনটা ঢাকা সেন্ট্রিক একটা মাইন্ডসেট দেখানো হচ্ছে, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম এখানে এই ন্যারেটিভটাকে বিভিন্নভাবে বিভিন্ন খাতে প্রভাবিত করাটাই আছে কিন্তু, বাট ইট ওয়াজ এ নেশন ওয়াইড ফেনোমেনন। এটা আমরা কতটুকু বলি, ঠিক আছে? আবু সাইদ মারা গেছেন রংপুরে, ওয়াসিম আকবর মারা গেছে চিটাগং, ঠিক আছে? তো শহীদরা যারা আছেন তারা কিন্তু সবাই ঢাকার বাইরে, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই। সো এবং ঢাকাতে অনেক লোক শহীদ হয়েছেন, ঠিক আছে, বাট ঢাকার বাইরেও অনেক মানুষ শহীদ হয়েছেন এজ ওয়েল। সো এই ন্যারেটিভটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যখন এই জেনজির ক্ষেত্রে সেম, আপনি যখন পুরো একটা ওভারঅল ন্যারেটিভ ডেভেলপ করতে চাইবেন, তাহলে আপনার সবাইকে ইনক্লুড করতে হবে। এবং এখানে আপনার এন্ড অফ দ্য ডে বাংলাদেশে কিন্তু বেশিরভাগ মানুষ থাকে গ্রামে-গঞ্জেই, শহরে না। সো আমাদের এই চিন্তাধারাটাই যে আসতে হবে। এবং আমাদের কমিউনিকেশন, পলিটিক্যাল পার্টিসও আমাদেরও একটা কাজ আছে। আমরা যখন ডিসেমিনেশনটা করবো, আমরা যেন এটা মাথায় রেখে করি। আমাদের যে মেসেজগুলো আমরা যখন পাঠাতে চাই, এটা কিন্তু আমাদেরও পলিটিক্যালি কনসিয়াস থাকার একটা বিষয় আছে, যে আমরা এই জিনিসটাকে কনসিডার করি যে আমি ইনফরমেশন ডিসেমিনেশনটা যেন সকল সেকশনস অফ সোসাইটির কাছে পৌঁছাতে হবে। আমরাও যেন এই ভুলটা না করি যে খালি আমাদের টার্গেট হবে আরবান ক্রিটিক্যাল মাস। বিএনপি কিন্তু এটার ব্যাপারে বেশ কনসিয়াস, হ্যাঁ, কারণ আমরা যদি দেখেন 21 দফা নিয়ে আমরা যে কাজগুলো করছি, ডিসেমিনেশন কাজগুলো কিন্তু আমরা কান্ট্রি ওয়াইড করছি। হ্যাঁ, যেমন একদম প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, সাতক্ষীরাতে যাচ্ছি, নীলফামারী, কুড়িগ্রামে আমাদের কর্মশালা হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, আমরা সবাই যাচ্ছি, কাজ করছি। সো আমি এটা কনসিয়াস। হ্যাঁ, ক্যান উই ডু আ বেটার জব? অলওয়েজ, দের ইজ অলওয়েজ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। কিন্তু যেটা জাহিদ ভাই বললো, আমাদের এই ন্যারেটিভটা, এই যে আরবান সেন্ট্রিক ন্যারেটিভটাকে বেরোতে হবে। থ্যাংক ইউ। সময় স্বল্পতা আছে আমাদের, তো শেষ প্রশ্নটা করবো, ভাইকে দিয়ে শুরু করছি। ইলেকট্রাল পলিটিক্সে আপনি এক্সপেক্ট কি করছেন? আমরা সকলে এক্সপেক্ট করছি যে আমরা আসলে নির্বাচনমুখী, হয়তো সরকারও নির্বাচনমুখী, আমরা 9 মাস থেকে 1 বছরের মধ্যে একটি নির্বাচন দেখতে পারবো আশা করি। আপনি কি পার্টিসিপেট করার প্রিপারেশন নিচ্ছেন? একদম টু বি অনেস্ট, এটা নিয়ে খুব বেশি চিন্তা করার সুযোগ এখনও হয়নি। এখন মূল কাজটা হচ্ছে কি, আমি যেটা বললাম, আমার একদম কি ফোকাসটা থাকে এলাকায় গিয়ে আমার কাজগুলো করে যাওয়া রুট লেভেলে। নির্বাচন যে খালি করতেই হবে তাই আমি মনে করি না যে সামথিং দ্যাটস ভেরি এসেনশিয়াল। এটা দলের সিদ্ধান্ত, বাট কাজ বন্ধ করা যাবে না, কাজ আমাদের করতে হবে, ঠিক আছে? এবং আমার যেটা ব্যক্তিগত মনে হচ্ছে, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার গ্রাসরুটসে আপনার রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, তাদের চাহিদাটা কী। খালি নেতাকর্মীরা না, সাধারণ জনগণ অবভিয়াসলি। এবং এটা যদি আমরা যারা যারা পপুলেশন পলিটিক্সে আসছি, আমরা যদি এটাকেই প্রায়োরিটি দেই, তাহলে কিন্তু আমাদের পলিটিক্স উইল বি সাস্টেইনেবল। আমি একটা জিনিস একটু বলি, জিনিসটা আমি খুব রিসেন্টলি রিয়েলাইজ করছি, প্রচুর পলিটিশিয়ানসরা আসছেন, এখানে ভাইরাল হওয়ার একটা টেন্ডেন্সি আছে, এবং a lot of stress, a lot of years going on to their PR and everything, social media presence, reels, overnight কিন্তু খ্যাতি পাওয়ার একটা টেন্ডেন্সি আছে, হ্যাঁ, rather than working with the grassroots or working knowledge based কাজ নিয়ে কাজ করা, হ্যাঁ, জ্ঞানভিত্তিক কাজগুলো করার থেকে অথবা গ্রাসরুটস কাজগুলো করার থেকে এখানে ফোকাসটা বেশি, হ্যাঁ। এবং এটা আমি অনেক পলিটিশিয়ানদের এই প্রবণতা দেখছি। আমার ব্যক্তিগত মতে দিস ইজ নট সাস্টেনেবল, ঠিক আছে? আর
এটা আমাদের যারা আমরা এখন বর্তমানে যারা পলিটিক্সে আসছি এবং আমাদের যদি আপনি ইয়াং ধরে নেন ওয়েল অ্যান্ড গুড বাট দের অলসো পিপল হু হ্যাঁ পলিটিক্স ইয়াং হ্যাঁ অ্যান্ড দের পিপল হু ইয়াঙ্গার দেন আস অ্যাজ ওয়েল আমাদের থেকে বয়স কম আছে এরকম আছেন বাট আমাদের এই রিয়েলাইজেশন যদি এখন না হয় একটা সময় পার হয়ে যাবে তখন বি টু লেট আপনার পলিটিক্সে আপনার কিন্তু সাস্টেইনেবল করতে হলে কিন্তু আপনার এই দুটোর কোনো এখন বর্তমান প্রেক্ষাপটে আর বিকল্প নাই আপনার হচ্ছে জ্ঞান ভিত্তিক রাজনীতি করা এবং তৃণমূলের সাথে সম্পৃক্ত থাকে এটা দুইটার কোনো বিকল্পই নাই আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্সকে আপনি থাকেন ইউ রিকোয়ার্ড বাট আপনি এটাকে ওভার স্ট্রেস করতে পারবেন না হ্যাঁ আমি এখন দেখি একটা প্রবণতা আছে যে এটাকে খুব বেশি সিরিয়াসলি নেওয়া এবং এটা ভিত্তিকই রাজনীতি করা হ্যাঁ এটা থেকে মনে হয় বের হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট সো হ্যাঁ আপনি যেটা বললেন নির্বাচনের কথা এটা না আমি ভাবছি না বিকজ আমার মূল ফোকাসটা হচ্ছে আমি এই কাজগুলো করি বাট আমি এই কাজগুলো করলে দল বেনিফিটেড হবে দেশ বেনিফিটেড হবে এবং আমার লং টার্ম চিন্তাটা হলো গিয়ে আমি এটা করলে আমার পলিটিক্স উইল সাস্টেইন আর এটাই হলো আমার মূল টার্গেট আমার আরও কিছু বিষয় থাকে কি ধরেন আমাদের রাজনীতিবিদদের একটা ইন জেনারেল একটা মাইন্ডসেট থাকে ধরেন আমরা মনে করি যে যেটা আমরা চিন্তা করছি হ্যাঁ সেটাই হয়তো কারেক্ট হ্যাঁ আপনার ইভেনচুয়ালি আপনার লিবারাল একটা উদার চিন্তা ভাবনা না করলে কিন্তু পলিটিক্সে আপনি শিখার কোনো উপায় থাকে না ইউ হ্যাভ টু লার্ন আর এদের হ্যাজ বি কন্টিনিউস এঙ্গেজমেন্ট উইথ ডিফারেন্ট স্টেক হোল্ডার্স বিভিন্ন স্টেক হোল্ডার্স আমাদের কথা বলতে হবে জানতে হবে বুঝতে হবে যেটা আমি চেষ্টা করি করতে যে কথা বলে জানার জন্য যে এই সেক্টরে তারা কী চিন্তা করছে একজন শ্রমিকের সাথে কথা বলে তার পার্সপেক্টিভটা পাই একজন কৃষকের সাথে কথা তার পার্সপেক্টিভটা পাই এবং তার ইনপুটটা আমি তখন আমি নিজেও নেই আবার আমার দলেও দিতে পারি দলে কন্ট্রিবিউট করতে পারি হ্যাঁ সো আই থিঙ্ক এই জিনিসটা দরকার যে আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে পাবলিক এঙ্গেজমেন্টটা কন্টিনিউ করার একটা টেন্ডেন্সি থাকা দরকার এবং ওপেন মাইন্ডেড হয়ে আর টলারেন্স এখন ইজ সামথিং দ্যাট ইজ আনাদার থিং হ্যাঁ আমরা বারবার দেখছি যে বর্তমান এখন যে রাজনৈতিক অবস্থাটা আছে মতের পার্থক্যটাকে আমরা বারবার একটা বিভাজনের দিকে নিয়ে যাচ্ছি আসলে কিন্তু মতের পার্থক্য হিসেবে দেখাটাই বেটার হ্যাঁ এবং সেটাকে আপনি টলারেট করে আপনি তার স্পেসটা দিবেন সে আপনারটা শুনবে আপনার মতের পার্থক্য থাকবে মতের আদান প্রদানও থাকবে দ্যাট হ্যাজ টু বি এ ডায়ালগ এজ ওয়েল সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস বর্তমান প্রেক্ষাপটে অনেক ধন্যবাদ ভাই সেম প্রশ্নটা আপনাকে করবো আপনি নিজেকে কি কোনো রকমের ইলেকট্রাল প্রসেস দেখেন দেখি না তার আগে একটা জিনিস একটু বলে রাখা ভালো আমি এই যে আমরা জেনজিদের প্রসঙ্গে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমার মাথায় ইদানিং ঘোরে আমার খুব পছন্দের একটা বই হচ্ছে আ পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হাওয়ার্ড জিনের বইটা আমেরিকান হিস্ট্রি নিয়ে লেখা আমেরিকার স্বাধীনতার 200 বছর পরে জিন দেখানোর চেষ্টা করেছেন এই বইটা হিস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং আমি মনে করি এটা প্রত্যেক জায়গায় হওয়া দরকার এবং আমাদের 71-এর একটা পিপলস হিস্ট্রি আমরা এখনও লিখতে পারিনি শিওর মানে উনি দেখাচ্ছেন হিস্ট্রি আসলে শেষ পর্যন্ত লেখে সাম পিপল যাদের সোশ্যাল ক্যাপিটাল আছে যার লেখার ক্ষমতা আছে ইউনিভার্সিটির টিচার ওটা সেটা মানে আমেরিকার যে মানুষটা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল ঠিক ওই সময় আমরা কিন্তু ওর কাছে যাই নাই যেমন আমাদের মুক্তিযুদ্ধ কে করেছে মুক্তিযুদ্ধের সময় তৈরি ডকুমেন্টারি স্টপ জেনোসাইড আপনি যদি যে কেউ চালিয়ে দেখেন স্টপ জেনোসাইডে যখন মুক্তাঙ্গনে ঢুকছে ক্যামেরা তখন মুক্তিযোদ্ধাদেরকে ফেস করে ভয়েস ওভার হচ্ছে আলমগীর কবিরের ভয়েস ওভার হচ্ছে আমরা দেখলাম মানে ফতুয়ার মতো ড্রেস এবং লুঙ্গি পরা ওখানে লুঙ্গি পরা লোকজন যাচ্ছে অস্ত্র হাতে যুদ্ধ করেছে লুঙ্গি পরা লোকজন গ্রামের লোকজন মূলত কিন্তু আমরা কীভাবে যেন ছোটোবেলা থেকে আমার মনে হয়েছে আমাদের ছাত্ররা শিক্ষিত ঢাকা ভার্সিটির ছাত্ররা যুদ্ধ ইটস নট ওই লোকজনের যুদ্ধের ইতিহাস কিন্তু আমরা লিখি নাই ঠিক একইভাবে এখন দেখবেন আমাদের এই জুলাই আপরাইজিং যেটা হলো এই হিস্ট্রি আপনি আমি বসে বসে লিখছি আমরা সেই মানুষটার কাছে যাই নাই যার আসলে সোশ্যাল ক্যাপিটাল নাই আমরা কি বলতে পারি 1400 জনের মধ্যে কয়জন লোয়ার মিডল ক্লাস অ্যান্ড পুয়ার পিপল আছে আমিও জানি না কিন্তু এটা জানা উচিত ছিল আমি মনে করি এটা মেজরিটি হবে এবং জানেন ওই মেজরিটি কোনোদিনও মিডিয়ায় আসতে পারবে না ওর ন্যারেটিভ কেউ জানবে না ও সংস্কারের জন্য রাস্তায় নেমেছিল কিনা উই রিয়েলি ডোন্ট নো ও ফ্যাসিবাদ শব্দটা জীবনে শুনেছে কিনা উই রিয়েলি ডোন্ট নো এভাবেই কিন্তু আমরা আমাদের হিস্ট্রিগুলো চাপিয়ে দেই আমি মনে করি আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার ইলেকট্রাল পলিটিক্স নিয়ে আমি আমাকে এই কাজগুলোর জন্য একটা ফিট মনে করি না এখন তো আপার হাউসের কথা বলা হচ্ছে সেখানে জনগণের কাছে গিয়ে করতে হবে না
না, মানে আপনি যে জায়গাতে ভালো ধরেন ভাই যেটা বলছিলেন গ্রাস রুটে যদি আপনি নাও যান সেক্ষেত্রে আপনি পলিসি মেকিং এ গ্রেটার আমি ইম্প্যাক্ট পলিসি মেকিং এ কাজ করার সুযোগ পেলে আমি পছন্দ করব, আমার ভাল লাগবে, আমি পারবো আশা করি ওটা। এখন এটা আমার অক্ষমতা, আমি মানুষের সাথে এই যে এখানে অনেক বকবক করলাম, কিন্তু আমি আসলে অনেকের সাথেই যে অনেক বকবক করতে পারি নট নেসেসারিলি, ফলে এই যে রেগুলারলি এলাকায় যাওয়া আমার কাছে কিন্তু খুবই মানে সুপার হিউম্যান মনে হয়। ওনারা যারা এটা করেন যাচ্ছেন এবং ওনাদেরকে সারাদিন ফোন করছে। আমি অনেক পলিটিশিয়ানের সাথে টক শো করেছি, তো মানে আমি ইভেন আওয়ামী লীগের, আমার মনে আছে একজন আওয়ামী লীগের পলিটিশিয়ান আছেন, এমপি ছিলেন, উনি শো শেষ করার সাথে সাথে উনি লিফটের দিকে যেতে যেতে ফোন দেখতে থাকেন। এর মধ্যে এমার্জেন্সি যেটা আছে সেটা উনি ওখান থেকে কল করতে করতেই শুরু করেন। আই ফাউন্ড ইট সো টায়ারিং। আমি এত কেপেবল মানুষ না, কিন্তু পলিসি লেভেলে কোথাও যদি কখনো কাজ করার সুযোগ হয় আইল ট্রাই টু ডু দ্যাট। আর আমি তারপর এটাকে সরিয়ে রেখে একটা কথা একটু বলি, রাজনীতি কিন্তু করতে হবে। আমি একটা পত্রিকার একটা ইন্টারভিউতে, ইফ আম নট রং ইটস মানব জমিন, আমি ওখানে একটা কথা বলেছিলাম, আমাদের মিডল ক্লাসের প্রধান দায় হচ্ছে রাজনীতি পড়তে যাওয়ার জন্য। আমরা করি কি জানেন, ধরুন ফিল্ম নিয়ে একটা উদাহরণ দিয়ে শেষ করি। যখন ফিল্মে পড়ছি, আমাদের সাথে দেশের প্যারালাল ফিল্ম মেকার যারা, তাদের সাথে সেশন ছিল, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ তখন বেঁচে ছিলেন, ওনারা। তো আমি তাদেরকে একটা কথা ব্লেম করেছিলাম যে আমরা এফডিসির দোষ দেয়, এফডিসিতে কী সিনেমা হয়েছে, এটা সেটা বাজে জিনিস। ওখানে যখন প্রবলেম হচ্ছিল, আমাদের দেয়ার আর সাম অল্টারনেটিভ ফিল্ম মেকার সারা দুনিয়াতেই আছে, তারা করলেন কি, ফাইট করেননি। আমি এদের কথা বলছি না, যারা ছিলেন তারা বের হয়ে যান। পলিটিক্স পচে গেছে কারণ আমরা মিডল ক্লাস মনে করছি এটা খারাপ, সো ওখানে যাওয়া যাবে না, এবং আমরা ফাইটটা করি নাই। ফাইট না করার কারণে কিন্তু অনেক খারাপ মানুষের মধ্যে ঢুকে গেছে। এই যে পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি, এটা থেকে যদি বেরিয়ে না আসে, দিনের শেষে তো আমাদের শেখ হাসিনার অধীনে থাকতে হলো। আমরা যত যাই করি না কেন, আমরা তো অক্ষত আর থাকতে পারলাম না। সো মিডল ক্লাসকে আমি মনে করি ইনক্রিজিংলি একেবারে যে কনস্টিটিউয়েন্সি বেসড যে পলিটিক্স আছে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল সেটা ইনভলভ হওয়া দরকার। অনেক ধন্যবাদ। আপনি কিছু যোগ করতে চান? না, আমার মনে হয় ইন জেনারেল যেটা আমরা গত 15 বছর দেখছি, একটা কোন কি ধরেন একটা মাইন্ডসেট ছিল যে বিএনপি নেতা কর্মী অ্যারেস্ট হচ্ছে, আমার কি, অমুক অ্যারেস্ট হচ্ছে, আমার কি। সো এই যে মাইন্ডসেটটা, হ্যাঁ, আপনার ইভেনচুয়ালি যেটা হয়, ফ্যাসিজম কিন্তু কাউকেই ছাড়ে না। হ্যাঁ, এই যে বর্তমান যে অর্থনীতির যে বিধ্বস্ত অবস্থা, নাও ইট ইজ এফেক্টিং এভরিবডি, অল সেকশনস অফ সোসাইটি। সো এটা একটা বড় একটা লার্নিং যে আমাদের সোশ্যাল যে কনসিয়াসনেস, হ্যাঁ, আর এই যে কালেকটিভলি চিন্তা করা যেটা একটা আমাদের দরকার, এই জিনিসটা কিন্তু এখন আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমি মনে করি এই উপলব্ধিটা আসছে এই 5ই অগস্টের পরে, এবং এই উপলব্ধিটা সবচেয়ে বেশি দরকার। কিন্তু এই উপলব্ধিটা যদি সাময়িক না হয়, এক্স্যাক্টলি, এই উপলব্ধিটা হ্যাজ টু বি সামথিং দ্যাট আমরা ফিউচারে ধরে রাখি। হ্যাঁ, যে ইভেনচুয়ালি আমার পাশের কারো উপর যে অন্যায় হয় তার পক্ষে আমার দাঁড়াতে হবে, এই যে মাইন্ডসেটটা সবাই যে করছেন সেটা না। ইভেন সে আমার দ্বিমত, এমনকি শত্রু হতে পারে। Exactly. আমরা কি আওয়ামী লীগকে পিটিয়ে মেরে ফেলা সমর্থন করব? ও আওয়ামী লীগ তো আমাদের শত্রু হয়ে গিয়েছিল, আমরা সেটা করবো না। আমরা তার জন্য বিচার চাই, বিচারে তার মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলা যাবে না। আর এখানে যেটা আমি দেখেছি যে আপনার এটা আপনাদের সাথে আলাপ হচ্ছিল একটা বিষয়, গত 15 বছর দুটো শব্দকে একদম পচিয়ে ফেলা হয়েছে, চেতনা আর হলো সুশীল। হ্যাঁ, বিকজ সুশীল সমাজ গত 15 বছরে যে রোলটা প্লে করার কথা ছিল সেটা তারা করেনি। হ্যাঁ, আমরা একটা সুশীল সমাজকে দেখছি, এক শ্রেণীর সুশীল সমাজকে দালালি করতে, আর আরেক শ্রেণীকে দেখছি চুপ করে বসে থাকতে। জাহিদ ভাইয়ের সেটার মধ্যে পড়েন না অবভিয়াসলি, ঠিক আছে, কিন্তু এই যে সুশীল সমাজ ও রাজনৈতিক দলের মধ্যে ইন্টারাকশনটা, এই মডাস অপারেন্ডিটা কিন্তু চেঞ্জ হতে হবে, ঠিক আছে। কারণ আপনার সুশীল সমাজের একটা মূল কাজ কিন্তু হচ্ছে রাজনৈতিক যে দলগুলো আছে এবং রাজনীতিবিদ তাদেরকে ক্রিটিসাইজ করা এবং তাদেরকে অনেস্ট রাখা। হ্যাঁ, সো এই যে গত 15 বছর আমরা দেখলাম যে সুশীল সমাজের সাথে, অথবা নট পুরোপুরি সুশীল সমাজ, সুশীল সমাজের বিশাল অংশের সাথে গত সরকারের যে একটা ক্লায়েন্ট পেট্রন রিলেশনশিপটা ছিল, এটা কিন্তু ওয়াজ ভেরি আনহেলদি, এবং এই জিনিসটা চেঞ্জ হতে হবে, ঠিক আছে। কাজে এই জিনিসটা যদি চেঞ্জ হতে হয়, এই যে উনি মধ্যবিত্তের কথা বলছেন, এই সব কিছু যেটা বলছেন, আমরা ইনফ্যাক্ট এই মাইন্ডসেট, এই আপনি যদি আবার একটা সিভিল সোসাইটিকে নতুনভাবে ডেভেলপ করতে হয়, যে সিভিল সোসাইটি উইল বি অলসো আনসারেবল টু দ্য পিপল। আপনি খালি এটা মনে করা ঠিক না যে উনি রাজনীতিবিদরাই মানুষের কাছে আনসারেবল। সিভিল সোসাইটি, এনি রেসপন্সিবল সিটিজেন হোল্ডিং এ রেসপন্সিবল পজিশন
ইজ আনসারেবল টু দ্য পিপল। এটা কিন্তু আমাদের মানতে হবে, এটা কিন্তু আমার বুঝতে হবে, এটা সবাই আমাদের বুঝতে, এখানে এই জিনিসটা যদি আমরা না বুঝি আর খালি বলি কিছুদিন পর রাজনীতি দিবে, আমরা খালি পিজন হোল করি যে না এটা তাদেরই দায়িত্ব, তারাই খালি মানুষকে দায়বদ্ধ থাকবে, সেটা কিন্তু ঠিক না। কাজে আমাদের এইখানে এই যে একটা চিন্তাধারা যে ফুল জিনিসটা হচ্ছে কি ইভেনচুয়ালি আমাদের কালেকটিভ একটা ইন্টারেস্ট আমাদের মাইন্ডসেটে আসতে হবে, মানে ন্যাশনালি মাইন্ডসেটটা আনতে হবে, যেখানে আমরা একে একজন অন্যায় দেখলে যে একে অপরের পাশে গিয়ে দাঁড়াবো, এই মাইন্ডসেটটা বর্তমানে আমরা এটা উপলব্ধি করছি, বাট এটাকে ধরে রাখতে হবে ফিউচারে। অনেক ধন্যবাদ। আজকে সময় স্বল্পতার কারণে আমরা শেষ করব। আপনাদের দুজনকে আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে আপনারা আসলে আমাদেরকে সময় দিয়েছেন। হোপফুলি আমরা আবারও বসার সুযোগ ঢাকার জন্য পাবো। ধন্যবাদ। আমি সত্যি এনজয় করেছি এই ফরম্যাটে। শুরুতে নার্ভাস ছিলাম, বাট শেষে ইট ওয়াজ ফাইন। আপনাদেরকে আবার আমার জন্য এনি ফরম্যাট ইজ নিউ, সো আই থরলি এনজয়েড ইট। হ্যাঁ, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে থাকবেন পরবর্তী এপিসোডের জন্য।